হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আমরা আলোচনা করতেছিলাম বৃত্ত নিয়ে। বৃত্তের আজকে আমাদের আছে থার্ড লেকচার। তো আই গেস আমরা থার্ড লেকচারেই অনেকটা কভার করে ফেলতে পারবো। আজকে শেষও হয়ে যেতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে। আচ্ছা, এবং সরি ফর দ্য ডিলে। আমরা শুরু করি। তো আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে যে কিভাবে আমরা বৃত্তটাকে হচ্ছে প্রথমত থিওরি জেনে তারপরে থিওরি থেকে আমরা সেগুলো নিয়ে ম্যাথগুলাকে নিয়ে আগাইতে পারি। হ্যাঁ, তো আজকের প্রবলেমগুলো হচ্ছে একটু ডিফারেন্ট। তো সেটা দেখা যাচ্ছে আমাদের 4.1 4.2 একসাথে ব্যবহার হইতেছে, এবং থিওরি বুঝাইতে গেলে আসলে সময়ই নষ্ট হবে বলতে গেলে। হ্যাঁ, আর আগের ক্লাসটা যারা করছিলে তারা দেখছিলে একদম লাস্টে আমরা হচ্ছে বৃত্তের উপরে কোনো একটা বিন্দুতে যখন কি বলে বৃত্তের উপরে কোনো একটা বিন্দুতে স্পর্শক কিভাবে বের করতে হয় সেটা দেখছিলাম, অর্থাৎ ওটাকে আমরা নাম দিয়েছিলাম বৃত্ত ফাটানোর সূত্র। তো সেই ফাটানোর কাজটা আমরা করে ফেলছিলাম। হ্যাঁ, আর বৃত্তের আরো দুইভাবে স্পর্শ করতে পারে, সেটা হচ্ছে আমরা আগেই দেখছি। সেটা হচ্ছে যেমন এইরকম এবং এইভাবে যদি দুইটা বৃত্ত স্পর্শ করে তাহলে সেটাকে আমরা কি বলি, বহিঃস্পর্শ। আর যদি এইরকম ভাবে স্পর্শ করে তাহলে সেটাকে আমরা বলতাম অন্তঃস্পর্শ। তো এইগুলো আমরা আগেই দেখছি, যেগুলো ব্যাসার্ধের যোগফল বিয়োগফল দিয়ে ওগুলো কাহিনী করা যায়। হুম, আর বিশেষ কিছু না সেটা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে মোটামুটি থিওরির কাজ শেষ। যদি কোনো থিওরির প্রয়োজন হয় তাহলে সেটা আমি সময় মতো দেখাবো, আর সূত্র দরকার হলে তখন সেটা সেইভাবে দেখানো ফেলান যাবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা শুরু করতে পারি। প্রথমত গতকালের একটা টপিক বাকি ছিল, সেটা ছিল হচ্ছে গত দিনের আর কি একটা টপিক বাকি ছিল, যে পোলার স্থানাঙ্ক নিয়ে আমি বলতে চাইছিলাম, যেটা আমি পরের ক্লাসে দেখাই দিব তোমাদেরকে। হ্যাঁ, তো ওটা দেখানো হবে। আপাতত দেখো, এখানে একটা বিন্দু দেওয়া আছে। তো আমি তোমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম যে সি এর মান দেখে হচ্ছে বলা যায় যে সেটা বৃত্তের ভিতরে আছে নাকি বাইরে আছে বিন্দু বসানোর পরে। আসলে সিস্টেমটা হচ্ছে বিন্দুটা বসাইতে হবে এবং পুরো ফাংশনটার ভ্যালু চেক করতে হবে। পুরো ফাংশনটার ভ্যালু যদি 0 এর থেকে বড় হয় তাহলে হচ্ছে বাইরে আছে, যদি 0 এর থেকে ছোট হয় তার মানে হচ্ছে বিন্দুটা বৃত্তের ভিতরে আছে। আর যদি বৃত্তের উপরে থাকে তাহলে তো ডান পক্ষ বাম পক্ষ সমান হবে, অর্থাৎ এইটা সমান এইটাই হবে। ডান পক্ষ কি ছিল, 0 ছিল, 0ই হবে। আচ্ছা, তাহলে এখানে যে সমীকরণটা আছে এটা যদি বৃত্তের উপরে না ভিতরে অবস্থিত এটা জানতে হয়, তাহলে কি করতে হবে আমাদের, 3 5 এই ভিতরে বসাই দিব, তাই না? আচ্ছা, একটু মাঝে মাঝে আনমিউট করে রেসপন্স করতে হবে তো নাকি? নাহলে আমি বুঝবো কিভাবে যে তোমরা আদৌ কথা শুনতেছো কিংবা আমার নেট কাজ করতেছে ঠিক মতো। হ্যালো। হুম, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তাহলে 3 5 বিন্দুটাতে কি এখানে বসায় দেওয়া উচিত হবে আমাদের? 3 5 রে যদি বসায় দেই দেখো তো কি হয়। হুম হুম। তোমাদের ভলিউম কমে গেছে নাকি, তারা তোমাদের সাউন্ড বাড়ায় দেয় একটু। হ্যাঁ, যেটা বললো 2 দিয়ে ভাগ করে নিতে হয়। হ্যাঁ, এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে যখন আমরা যে কোনো ধরনের অপারেশন করব এই বৃত্তের ইকুয়েশনের জন্য, আমরা যে কোনো ধরনের অপারেশন যদি এর উপরে করতে নেই তাহলে অবশ্যই সেটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy। সে কারণে আমরা হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করে এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x ডিভাইডেড বাই 2 এবং 5y ডিভাইডেড বাই 2 মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে 2 দিয়ে ভাগ করার পরে এটা এখন স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসছে। এখন আমরা হচ্ছে f এবং x বসায় দেখি, 3 5। এবার এর ভিতরে মান বসায় দেখি, এখান থেকে আসছে 3 স্কোয়ার, তারপরে 5 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, তারপর 5 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 মাইনাস 2। এটার মান কত আসে দেখো তো? 9 প্লাস 9 বাই 2 প্লাস 25 প্লাস 12.5 যোগ বিয়োগ 2 আর কি, 49 আসে নাকি? হ্যালো, ঠিক কি না বলো? 49 না তো।
ও হ্যাঁ ঠিক আছে, 49 আসবে। 49 আসে, তো 49 which is greater than 0, সুতরাং হচ্ছে আমরা বলতে পারি যে এটা হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত, বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, তাই তো? আচ্ছা, তোমাদের এন্ড থেকে সাউন্ড খুব আস্তে আসতেছে, মানে আমার এদিকে সমস্যা নেই, কি বুঝলাম না। আউটপুট ভলিউম 112% করা, তাও যদি না শুনি। আর আমি যদি ঠিক মতো না শুনতে পাই, তাহলে আমি বুঝবো কিভাবে যে তোমরা ঠিক মতো শুনতেছো কিনা, এবং আমি মানে আমার জন্য ডেলিভার করা তো একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, পারলে রেসপন্স করো দ্রুত। হ্যাঁ হ্যাঁ, রকিব কিছু বলতেছো, আনমিউট করছো দেখা যাইতেছে, কিন্তু কিছু বল নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক আস্তে শুন। আমি কেন আস্তে শুনতেছি তাহলে? ও মা। আচ্ছা আচ্ছা, একটা একটু চেক করে নিই। সিরিয়াস ইস্যু। এই যে এবার বুঝছি, হ্যাঁ হ্যাঁ, এবার কথা কও দেখি। হ্যাঁ হ্যাঁ, এই তো নাইস। বাট ড্রবোর্ড বন্ধ হয়ে গেল কেন? গুড, এবার ঠিক আছে। আচ্ছা, স্ট্রিম মেবি অফ হয়ে গেছিল। আসছে, ড্রবোর্ড আসছে। তাহলে আর কি আমরা বের করলাম যে 3, 5 এই বিন্দুটা হচ্ছে এই বৃত্তের ভিতরে আছে না বাইরে আছে, সেগুলো নির্ণয় করলাম। হ্যাঁ, আচ্ছা এখন আমরা দেখি একটু সামনের দিকে আগানো যাক। সেটা বলা হয়েছে যে ওকে, অন্য অন্য কিছু রিলেটেড এটা কোশ্চেন, যে দেখাইতে বলা হয়েছে যে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2x এর একটা বৃত্ত, তারপর একটা বৃত্তের ইকুয়েশন দিয়েছে। বলছে বৃত্ত দ্বয় পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে, এবং বলা হয়েছে স্পর্শ বিন্দু নির্ণয় করতে। হুম, তাইলে প্রথমে একটা কাজ করি, যে ধরে নিচ্ছি যে বৃত্ত দুইটা হচ্ছে একটা এইরকম, সরি, একটা বৃত্ত এইরকম আর একটা বৃত্ত হচ্ছে এইরকম, এরা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করে আছে, এবং ধরে নিলাম এদের সংযোজককারী সরলরেখা হচ্ছে বা এদের ব্যাসার্ধ দুইটা হচ্ছে এইরকম। তাহলে বুদ্ধি করে বলো তো যে এটা যদি হয় C1 এবং এটা যদি হয় C2, এটা যদি হয় R1 এবং R2, তাহলে আমরা বলো লিখতে পারি যে C1 এবং C2 হবে হচ্ছে R1 R2 এর যোগফলের সমান, তাই না? এটাকেই তো আমরা বলি বহিস্থভাবে স্পর্শ করার শর্ত, তাই না? ছিল, এটা আমাদের 4.1 ছিল। তাহলে এই অনুযায়ী আমরা দেখি এবার যে এটা আসলেই বহিস্থভাবে স্পর্শ না করে কিনা, সেটা আগে যাচাই করতে হবে। তার প্রথমত এইটার কেন্দ্রের স্থানাঙ্ক বলো কত? এটার নাম দিলাম C1, এইটার কেন্দ্রের স্থানাঙ্ক কি বলছিলাম? x এর সহগকে -2 দিয়ে ভাগ করব, এখানে আছে 2, ভাগ করব -2 দিয়ে, থাকবে -1। তারপরে y এর সহগকে -2 দিয়ে ভাগ করব, আছে -8, -2 দিয়ে ভাগ করলে অনলি 4। তাহলে পাইলাম এটা কি জানি কেন্দ্র। তারপর দ্বিতীয় বৃত্তের কেন্দ্র C2 যদি আমরা বের করতে যাই, তাহলে ওই একই কথা, x এর সহগকে -2 দিয়ে ভাগ, 10 আছে, -2 দিয়ে ভাগ করলে -5, y এর সহগ -2, -2 দিয়ে ভাগ করলে +1। তাহলে C1 এবং C2 এই দুইটার দূরত্ব কত আসে একটু দেখে নিই আমরা, মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব এবার আমরা বের করে দেখতেছি যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব আসে হচ্ছে -1 থেকে -5, ব্যবধান হচ্ছে কত? 4 একক, তার মানে 4 স্কয়ার। তারপরে কোটি হচ্ছে 1 থেকে 4 এককের পার্থক্য, তার মানে ব্যবধান হচ্ছে 3 একক শুধুমাত্র, তাহলে এখান থেকে আসবে 5। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দুইজনের ব্যবধান হচ্ছে 5 একক, তাই তো? আচ্ছা, তাহলে দেখি তো এখান থেকে রেডিয়াস 1 নির্ণয় করার চেষ্টা করি। রেডিয়াস 1 নির্ণয়ের সূত্র ছিল বহুত রকমের, তো আমরা এটা একটা দেখছি, h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার, তাই না? তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমি বসাই, সরি এটা C1 আর কি, R1 যেহেতু বের করতে দিই, তাহলে এটা C1। তাহলে এই সূত্র অনুযায়ী প্রথমে কেন্দ্রের স্থানাঙ্ক বসাইলাম 1 স্কয়ার 4 স্কয়ার মাইনাস c, আছে হচ্ছে 8 দেওয়া, এখান থেকে হচ্ছে 8 বসাই দিব আমরা, 8। তাহলে এখান থেকে কত থাকলো?
4 স্কয়ার মানে কত? ভুল লিখলাম নাকি? 3 হয়, 9 হয় নাকি? ও হ্যাঁ 9 তো, তাহলে 3 হবে। আর যদি R2 বের করতে চাই অনুরূপভাবে R2 সমান হবে h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস c2। তাহলে ওর জন্য আবার h কে ডিফারেন্ট, তাহলে এখান থেকে আসবে 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 22। এখান থেকে আসবে হচ্ছে 4, তাহলে √2 মানে কি 2। হ্যাঁ, তাহলে এই দুইটা মান পাইলাম আমরা, এই দুইটার একটু বক্স করে যাতে আমাদের চিনতে সুবিধা হয়। রেডিয়াস দুইটা বের করলাম। আচ্ছা, রেডিয়াস দুইটা বের করার পর দেখা যাচ্ছে যে এটা ক্লিয়ারলি ভিজিবল। তোমরা এইভাবে বলে দেবে যে এখানে দেখা যাচ্ছে যে দুইটা ব্যাসার্ধের যোগফল হচ্ছে কেন্দ্রদ্বয় দূরত্বের সমান হবে, সুতরাং আমরা বলতে পারি যে এইখানে বৃত্ত দুইটা পরস্পরকে ভূইষ্ঠভাবে স্পর্শ করছে। এরপরে জিজ্ঞেস করছে স্পর্শবিন্দু বের করতে। এনি আইডিয়াস আমরা কিভাবে স্পর্শবিন্দুটা বের করতে পারি? বলো দেখি, কিছু এনিথিং। আমাদের প্রথম R2টা R1 কত পাইছি? 3 একক। R2 পাইছি 2 একক। দেখো তো পারা যায় নাকি? পারতেছি না। বলবা তো, না পারলে তো সেটাও তো বলবা নাকি? হ্যাঁ, আমরা হচ্ছে এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারি যে এখানে যেহেতু একটা সরলরেখার মতন তৈরি হয়েছে, তো আমাদের মেইন প্রবলেম যে জায়গায়, সেই জায়গাটা নিয়ে আমরা একটু গভীরভাবে চিন্তা করলে এটা মাথায় চলে আসবে। তাহলে শুধুমাত্র সমস্যা যেহেতু ওই জায়গাতে, বৃত্ত দূরে তো কাম নাই, বৃত্ত দূরের একটু সাইডে সরায় রাখি, দাঁড়াও। বৃত্ত দুইটারে সরাই দিলাম, তাহলে দেখো এখন কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। আমার কাছে দুই প্রান্তের দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে, মাঝখানে একটা বিন্দু দেওয়া আছে, এবং এই মাঝখানের বিন্দুটা কি করছে, প্রথম অংশটুককে 3 একক এবং পরের অংশটুককে 2 এককে কাইন্ড অফ কি বলবো বিভক্ত করে রাখছে। তাহলে আমরা বলতে পারি যে C1 এবং C2 বিন্দুকে, C1 এর সংযোজক রেখাংশকে এইখান থেকে কোন একটা বিন্দু, স্পর্শ বিন্দুটার নাম দিলাম হচ্ছে টি। সেই টি বিন্দুটা কি করছে, জানি এটার নাম 3:2 অনুপাতে বিভক্ত করছে, তাই না? তাহলে চলো সেই 3:2 অনুপাতে যদি বিভক্ত করে, তাহলে টি এর স্থানাঙ্ক যদি আলফা বিটা হয়, ভদ্রতা করে আলফা বিটা নাম দিলাম আর কি, তাহলে আলফা এর ইকুয়েশন হবে হচ্ছে k1 প্লাস k2, তার মানে 3 প্লাস 2, তারপরে 3 প্লাস 2 বসাই আমরা, তারপরে কি k1 এর সাথে কে আসবে, x1 সরি x2, তাহলে -5, আর এর সাথে আসবে -1। এটা কত আসে? তাহলে আমরা সরলরেখার অন্তর্বিভক্তকরণের সূত্রটা ব্যবহার করতেছি, তাই না? এটা কইতে পারছ না, -15 -2 -13 ডিভাইডেড বাই 5, -13 ডিভাইডেড বাই 5 নাকি? কত নাম্বার করতেছি? না, -17 ডিভাইডেড বাই 5, হ্যাঁ, -17 ডিভাইডেড বাই 5। আর এখানে হবে হচ্ছে 3 এর সাথে 1 গুণ হবে, আর যেহেতু y2, আর 2 এর সাথে y1 সেটা হচ্ছে 4, তাহলে এখান থেকে আসতেছে 11/5। তাহলে আমরা দুইটা ভ্যালু পাইলাম, -17/5 এবং হচ্ছে 11/5। তাহলে এটা হচ্ছে এই টি বিন্দুর স্থানাঙ্ক বা স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। বুঝতে পারছি কেমনে করছি? মনে থাকবে ইনশাআল্লাহ বলতে হয়। আচ্ছা দেখি। তাহলে আমাদের একটা ম্যাথ গেল, এরপরে আর একখান ম্যাথ দিছে, এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রেখার সাপেক্ষে প্রতিবিম্ব। আমরা রেখার সাপেক্ষে কি জানি, রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বের করছিলাম আগের সরলরেখা পড়ার সময়। রেখার সাপেক্ষে রেখারও প্রতিবিম্ব হয়। এখন আমরা দেখতেছি রেখার সাপেক্ষে কি জানি এটার নাম, বৃত্তের প্রতিবিম্ব, তাই না? তাহলে এটা করার জন্য আমরা আগে দেখে নিই যে আমাদের বৃত্তটা কেমন হয়ে আছে। দেখা যাচ্ছে এটা ঠিকভাবে দেওয়া নাই, এটারে প্রথমত একটু সিম্পলিফাই করে নিতে হবে আমাদেরকে, তারপরে এই রেখার সাপেক্ষে বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা তার আগে বুদ্ধি করে বলো তো যে আমাদের এইখানে রেখাটা যে কিভাবে দিয়ে রাখছে, একটু সুন্দর করে দিবে যে রেখাটারে।
এটা একটু 2 দিয়ে ভাগ করে নিই, তাহলে হবে 2x প্লাস 3y ইকুয়ালস 3y মাইনাস 1। তাহলে আচ্ছা 2x মাইনাস 3y ইকুয়ালস হচ্ছে মাইনাস 1, which is আচ্ছা থাকুক। এবার x এবং y আর হচ্ছে রেখাটা হবে দেখতে x নেগেটিভ y পজিটিভ, x নেগেটিভ y পজিটিভ এইরকম কিছু। আচ্ছা, আর এইখান থেকে আমাদের হচ্ছে কেন্দ্রটাকে একটু বের করে নিয়ে আসতে হবে। কেন্দ্র দেখা যাবে হচ্ছে x এর সহগ ঋণাত্মক আসতেছে এবং y এর সহগ ধনাত্মক, তার মানে ধরলাম এইখানে কোথাও হবে। কেন্দ্রটা এখানে কোথাও আন্দাজ করে নিতেছি আমরা। ওকে, এখন এইটার প্রতিবিম্ব, বৃত্তের প্রতিবিম্ব আঁকতে হবে আমাকে এই রেখার সাপেক্ষে, অর্থাৎ এই বৃত্তটা কি করে আছে, বৃত্তটা এর উপরে হচ্ছে চেহারা দেখতে আসছে, এটা হচ্ছে লালটা মিররের মতন। তো চেহারা দেখার পর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এইখানে কোথাও তৈরি হবে। তো এইখানে যদি আমার তৈরি হইতে হয় তাহলে কি বৃত্তের সাইজের কোনো পার্থক্য হবে না, হবে না বলো তো? বৃত্তের সাইজ কি চেঞ্জ হবে এইখান থেকে যদি সে এইখানে প্রতিবিম্ব তৈরি করে? হুম 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 চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে তাহলে মানে চেঞ্জ হচ্ছে কি, তাহলে বৃত্তের কোন কি বলে, আচ্ছা সাইজ চেঞ্জ হচ্ছে না, তার মানে রেডিয়াস চেঞ্জ হচ্ছে না, তাহলে বৃত্তের কোন প্রপার্টিটা চেঞ্জ হওয়ার মাধ্যমে তাকে আমি এখানে নিয়ে আসতে পারি? হ্যাঁ, তাহলে তার কেন্দ্রটাকে শিফট করব। এটা এখন তোর তুলনামূলক ইজিয়ার হয়ে যাওয়া, তোমাদের কথা মানে ইজিয়ার হয়ে যাওয়ার কথা, যে এই কেন্দ্র যেটা ছিল C1, ধরলাম সি, শুধু সি, তাহলে এই কেন্দ্রটা তোমরা একটা কাজ করো, কেন্দ্রের জন্য প্রতিবিম্ব বের করার চেষ্টা করো। কেন্দ্রের প্রতিবিম্ব হবে এইখানে কোথাও। তো এই প্রতিবিম্বটা বের করলেই হচ্ছে দেখা যাবে যে রেডিয়াসটা তো আমরা পেয়ে যাচ্ছি, তো তখন এইখানে আর একটা বৃত্ত আঁকায় ফলায় গেলেই হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটু ট্রাই করি। রেখাটা তো আমরা পাইছি, সুন্দর করে বানাইছি, আর হচ্ছে কেন্দ্র লাগবে এই জায়গা থেকে। তাহলে কেন্দ্রের জন্য আমাদের কি করতে হয়, ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আগে নিয়ে যেতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 3 দিয়ে ভাগ দিতেছি আর কি, তাহলে 2x থাকে, তারপরে 8 থাকে নাকি, 8y, তারপরে 19 ইকুয়ালস টু 0। এখান থেকে তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক বের হতেছে আমাদের, এটার নাম দিলাম কে। কে সমান আসতেছে -1 এবং 4। হ্যাঁ, এগুলা কিন্তু মুখে মুখে পারতে হবে। আগে বলছিলাম যে কোনো ইকুয়েশন থেকে বৃত্তের কি বলে বিশেষ করে কেন্দ্রটা বের করা, যাতে একদম চোখে দেখা কেন্দ্র বের হয়ে যায়। হ্যাঁ, 2 কে -2 দিয়ে ভাগ করলে -1 এবং -8 কে -2 দিয়ে ভাগ করলে হুদাস আর থাকে, তাহলে -1 4, এইটা হচ্ছে কেন্দ্র। এই যে এখানে কোথাও -1 4 এখানে কোথাও তো হবে, তাই না? তাহলে এইটার এখন প্রতিবিম্ব এই রেখার সাপেক্ষে, তাহলে প্রতিবিম্ব বের করার জন্য আমরা কি বুদ্ধি করি, এইটার উপরে একটা লম্ব টানতে হবে। লম্ব টানার পর সেটা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটারে হচ্ছে আমরা কি করব, মধ্যবিন্দু ধরে অপর পাশে বিন্দুটা বের করে থাকি। খুব বেশি কঠিন হবে না। তার আগে এইটার একটু ব্যাসার্ধটা বের করে নেওয়াটা আমাদের জন্য নিরাপদ। ব্যাসার্ধ বের করতে গেলে আমরা ইউজ করতে পারি 1 স্কোয়ার 4 স্কোয়ার, আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 19। তাহলে কত আসে এখান থেকে, 6 মেবি নাকি 20 16, হ্যাঁ 6 রেডিয়াস আসতেছে 6। এটা একটু মাথায় রাখবো, রেডিয়াসটা আমাদের লাস্টে যে ধর হবে একদম। আচ্ছা, তাহলে এখন এইটার লম্বরেখার সমীকরণ, লম্বরেখার সমীকরণ হবে কিরকম, এটা 3x প্লাস 2y ইকুয়ালস 3 ইন্টু, কিভাবে জানি করতাম আমরা, বলো তো কি লিখবো, 3 ইন্টু হ্যাঁ লম্বরেখা, লম্বরেখা যেটা কেন্দ্র দিয়ে ছেদ হবে সেটা হচ্ছে -1 4, তাহলে 3 ইন্টু -4 প্লাস 2 ইন্টু 4। হ্যাঁ, তাহলে -3 আর এখান থেকে কত আসে 8, তাই 5, তাহলে 3x প্লাস 2y ইকুয়ালস টু 5, এটা আসে। আচ্ছা, এইটা পাইলাম হচ্ছে আমরা এই রেখাটার ইকুয়েশন, এই রেখার ইকুয়েশন পাইছি 3x প্লাস 2y ইকুয়ালস টু 5। তাহলে 3x প্লাস 2y ইকুয়ালস টু 5 এবং আমার এই গিভেন ইকুয়েশন, এই দুইটারে যদি আমরা ছেদ করি তাহলে কি পাবো, এদের ছেদ বিন্দু কি নির্দেশ করবে, ছেদ বিন্দু আমরা কি বলতে পারি, আপতন বিন্দু বলা যায় না? যেহেতু মিররের উপরে পড়তেছে তাহলে এটাকে আমরা আপতন বিন্দু হিসেবে চিন্তা করতে পারি। আপতন বিন্দু, আপতন বিন্দু কেন বলতেছি, কারণ এই বিন্দুটার লাইটটা হচ্ছে প্রথমত এইখানে পড়তেছে, তারপরে তো সে রিফ্লেক্ট করে এইখানে তৈরি হচ্ছে, তাই না?
তো যে বিন্দুতে প্রথমত মিররে আলো পড়লো সেটাকে আমরা বলতে পারি আপতন বিন্দু, তো এটার আপতন বিন্দু নাম দিয়েছি আর কি, খুব সুন্দর একটা নাম। তো এই আপতন বিন্দুর স্থানাঙ্কটা আমরা দেখি কত আসে। সাইমাল ইকুয়েশন, দুটা আননোন, 2 -2 -3 -1, তারপরে 3 2 5 1 আর 1 1 1 আসতেছে। তাহলে আপতন বিন্দুর স্থানাঙ্ক আসছে আমাদের 1 এবং 1। তাহলে এবার বুদ্ধি করে আমরা আবারও করি, দেখো আমাদের সেই চিরচেনা নিয়ম আর কি, যে ধরো এটা আমার পুরো সরল রেখাটা, এর মধ্যে আমাদের কাছে কেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে গেছি, এখান থেকে আমরা মধ্যবিন্দু পেয়ে গেছি, এটা হচ্ছে -1 4, এটা হচ্ছে 1 এবং 1। তাহলে বুদ্ধি করে এখন আমরা এটা বের করব, যেহেতু মানের দিক থেকে সেম, তাহলে বুদ্ধি করে বলো তো -1 থেকে 1 হইলো, এক্স ভুজের ব্যাপারে ভুজের দিকে তাকো, -1 থেকে 1 হয়েছে, তাহলে কি ভুজের মান 2 বৃদ্ধি পাইছে। তাহলে আবার যখন এইখান থেকে এইখানে যাবে তখন ভুজের মান আরো 2 বৃদ্ধি পাবে, তাহলে 1 থেকে কত হয়ে যাবে, সে 3 হয়ে যাবে, তাই না? 3 হয়ে গেল। আচ্ছা, এরপরে বলছে হচ্ছে কোটি এর কথা, তাহলে কোটি দেখি, কোটি হচ্ছে 4 থেকে 1 হয়েছে। কোটি আমরা দেখতে পাচ্ছি ডাইন থেকে যখন বামে, সরি বাম থেকে যখন ডানে যাচ্ছে তখন 4 থেকে 1 হয়েছে। তাহলে আবার যখন সে বাম থেকে ডানে যাবে তখন সে 3 একক কমলো একটু আগে, এখন আরো 3 একক কমবে, তাহলে 1 থেকে 3 একক কমলে কত হয়, -2। তাহলে তখন এটা হবে হচ্ছে এইখানে -2। তাহলে আমরা পেয়ে গেলাম এখন এইটা হচ্ছে আমাদের সি প্রাইম, তাই না? তাহলে আমরা সি প্রাইম অথবা আমরা বলতে পারি এইচ কে প্রাইম, এটা সমান পাইছি 3 -2, এবং রেডিয়াস তো 6, রেডিয়াস তো চেঞ্জ হতেছে না, রেডিয়াস 6, রেডিয়াস 6 এর মতোই থাকবে। এটা হচ্ছে আমাদের জন্য তাহলে অ্যান্সার। দেখো তো বুঝতে পারলাম নাকি কি করছি লাস্টে। কত নাম্বার ছিল এটা, কোত্থেকে দিছি আমি? 35। বুঝছি বুঝছি। এটার একটু সামারি বলো তো কেউ, এই পুরো ম্যাথটার স্টেপ বাই স্টেপ কিভাবে চিন্তা করছি। নাভিদ, আহনাফ, রুমা, রাইয়ান, এনিওয়ান? বাদ দে, আমি তো ক্লাসের আগে ঘুমাই, তোমরা দিয়ে ক্লাসের মধ্যে ঘুমাও। আচ্ছা, 36 নাম্বার ম্যাথ, 36 তো তুলনামূলক ইজিয়ার। তো এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4x 8y -8 0 = 0, বৃত্তের 3,1 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করতে বলা হয়েছে। তো আমি এটা তোমাদেরকে বলছিলাম যে স্পর্শক কিংবা অবিলম্বের সমীকরণ যেহেতু বলছে বৃত্তের স্পর্শক এবং অবিলম্বের, তো এটার মানে হচ্ছে যে এই বিন্দুতে আমার হচ্ছে বৃত্তের উপরে অবস্থিত, এরকম একটা নোশন এখান থেকে পাওয়া যায় যে এটা বৃত্তের উপরেই অবস্থিত। কিন্তু এটা আসলেই মানে বৃত্তের উপরে অবস্থিত নাকি সেটা কিন্তু আমাদের একটু যাচাই করে নিতে হবে। যেটা আমাদের ক্লাসের শুরুতে আমরা দেখাইছি যে বৃত্তের উপরে যদি অবস্থিত হয় তাহলে যদি আমি বিন্দুটা বসাই দিই তাহলে আমার ডান পক্ষ সমান 0-র মতোই 0 আসার কথা, পুরো ফাংশনের ভ্যালু। তাহলে দেখি 0 আসে নাকি, এখানে এটা আগে চেক করে নিতে হবে, হ্যাঁ, যে বিন্দুটা এর উপরেই অবস্থিত। মাঝে মাঝে এটা অবস্থিত নাও হতে পারে, কিন্তু দেখা যাবে অবস্থিত না হলেও আমরা কিন্তু স্পর্শকের সূত্র দিয়ে স্পর্শক বের করে ফেলবো, কিন্তু আসলে স্পর্শকের কিছুই বের হবে না। তাহলে আমরা দেখি একটু এটা আসলে আছে নাকি ওর উপরে। তাহলে 3 স্কোয়ার 1 স্কোয়ার -4 × 3 আর কি, তারপরে 10 × 1 -8, তাহলে এখান থেকে আসে 3 স্কোয়ার 9 যোগ 1 10 বিয়োগ 12 যোগ 10 বিয়োগ 8, তাহলে এটা হচ্ছে 10 আর এখানে 10 আছে, এরা মিলে তৈরি করে 20 আর এটা মিলে হচ্ছে তৈরি করে -20, তাহলে 20 - 20 = 0। তাহলে এটা বৃত্তের উপরে অবস্থিত, ভালো কথা। তাহলে বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত। এখন আমরা এটারে দুই ভাবে পড়াছিলাম, একটা হচ্ছে বৃত্ত ফাটানোর পদ্ধতিতে করছিলাম, আর একটা করছিলাম ডিফারেন্সিয়েশনের পদ্ধতিতে। কোনটা দিয়ে করতে বেশি পছন্দ করবা তোমরা বলো তো? আচ্ছা, ডিফারেন্সিয়েশনটা বেশি মজাদার আর কি, কারণ হচ্ছে বৃত্ত ফাটানোটা আমরা মোটামুটি জানি সবাই, তাও বৃত্ত ফাটানোর জন্য আমি ইকুয়েশনটা লিখে দিতেছি সিম্পলিফাই না করে। বৃত্ত ফাটানোর জন্য ইকুয়েশনটা ছিল t = 0। তাহলে t কি জিনিস? t মানে হচ্ছে সেখানে আমরা কি করতাম, এক্স স্কোয়ারের পরিবর্তে রিপ্লেস করে দিতাম x x1 দিয়ে, ওয়াই স্কোয়ারকে রিপ্লেস করে দিতাম হচ্ছে y y1 দিয়ে,
যদি আমাদের থাকতো এক্স তাহলে সেটাকে আমরা লিখতাম হচ্ছে এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু, এবং y থাকলে আমরা সেটাকে লিখি y প্লাস y1 ডিভাইডেড বাই টু। অর্থাৎ এইখানে x1 যে আমি কথাটা লিখছি, x1 এর পরিবর্তে যদি আবার x লিখতাম তাহলে যাতে আগের রাশিটা ফেরত আসে, y1 এর পরিবর্তে যদি আবার y লিখি তাহলে যাতে আগের রাশিটা ফেরত আসে। ঠিক একইভাবে x1 এর পরিবর্তে যদি x লিখি তাহলেও দেখো আগেরটাই ফেরত পাবো, y1 এর পরিবর্তে y লিখলেও আগেরটাই ফেরত পাবো। তো যাই হোক, তো এইভাবে রিপ্লেস করার নামটাকে আমরা বলছি বৃত্ত ফাটানো, কারণ দেখো এই জিনিসটা প্রত্যেকটা রাশিকে স্প্লিট করতেছে, হ্যাঁ। তো সেই জন্য এটার নাম দিছি আর কি বৃত্ত ফাটানো। তো আমার টিচার দিছিল দেখে আমি তোমাদের সেভাবে বলতেছি। তাহলে এক্স স্কোয়ার আছে, এটাকে আমরা এক্স এক্স ওয়ান হিসেবে রাখবো। এখন যেহেতু এক্স ওয়ান এর পরিবর্তে আমাদের কাছে তো ভ্যালু আছে কত, 3 এবং 1, তাহলে 3 এবং 1 হিসাবে একটু বসাই, শুধু মানটা বসাবো আর বাকি ম্যাথ হচ্ছে তোমরা নিজেরা পড়ে নিবা। তাহলে এক্স ইন্টু এক্স ওয়ান, তারপরে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, তারপরে মাইনাস 4 ইন্টু এক্স এর পরিবর্তে এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই 2 প্লাস 10 ইন্টু ওয়াই আছে, তাহলে ওয়াই থাকলে কি করতে হবে, ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই 2। ওকে, তারপরে মাইনাস 8 যে যার মতো থাকলো, তারপরে এটাকে সিম্পলিফাই করে যা পাবা সেটাই অ্যান্সার। এটা হচ্ছে স্পর্শকের অ্যান্সার, দিস ইজ স্পর্শক। এইখান থেকে আমরা স্পর্শকের ইকুয়েশন পাবো। এটা থেকে আবার অভিলম্ব বের করা লাগে আর কি। অভিলম্ব বের করার জন্য কি করব, ইকুয়েশন যেটা আসবে সেটাকে বলবো হচ্ছে আবার ওই যে সহগ উল্টায়ে T1 দিয়ে সিদ্ধ করে কি বের হবে, অভিলম্ব বের হবে। অভিলম্বের ইংলিশ কি কইছিলাম কত দেখি, কি মনে আছে? হ্যাঁ, নর্মাল। সাবাস, অভিলম্বের ইংলিশ হচ্ছে নর্মাল। সামিন কই গেল? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বৃত্ত, সেইখানে হচ্ছে আমাদের সহগ উল্টায় আমরা 3 এবং 1 দিয়ে কাজ করতেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অভিলম্ব বের হবে তখন, ওই স্পর্শক তো বের করলাম। এবার ডিফারেন্সিয়েশনের পদ্ধতিটা দেখি, খুব ইজি। ডিফারেন্সিয়েশনের পদ্ধতি হচ্ছে এখানে এটাকে আমরা একটা ইমপ্লিসিট ফাংশন বা হচ্ছে বাংলায় মনে হয় অপ্রকাশিত অথবা অব্যক্ত ফাংশন হিসেবে দেওয়া থাকে, তাই না? এই ধরনের ইকুয়েশন তো আমরা করছো ইমপ্লিসিট অথবা অব্যক্ত ফাংশনের মধ্যে 9 পয়েন্ট কত আমার মনে নেই। তাহলে এইটা আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, এটারে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার চান্সটা আমাদেরকে নিতে হবে এখন। তাইলে একটু অন্য কালি দিয়ে করি। প্রথমত এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, এটা কি এক্স এর নিজস্ব ফাংশন ছিল? হ্যাঁ, এক্স স্কোয়ার তো এক্স এরই ফাংশন, তাহলে ওইটার উপরে কোনো ডিএক্স বাই ডিএক্স থাকবে না, বাদ। তারপরে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2y, কিন্তু y তো নিজে এক্স ছিল না, তাহলে এটা এক্স এর যেহেতু ফাংশন না, সেই কারণে এখান থেকে dy বাই ডিএক্সটা রেখে দিতে হয়। তারপরে আছে কি, যেহেতু মাইনাস চিহ্ন তো মাইনাসই দিলাম ভদ্রতা করে। তারপরে আছে -4x, তো -4x এর ক্ষেত্রে কি আসবে, শুধুমাত্র -4x এর মানে x বাদ, এবং x এর যেহেতু ফাংশন সে কারণে আমার এক্সট্রা দরকার নাই dx বাই dx লেখার। তারপরে আছে 10y, তাহলে 10y থেকে অবশিষ্ট থাকবে কিটা, হুদা 10, y এর ডিফারেন্সিয়েশন তো নাই, কিন্তু y তো নিজে x এর ফাংশন ছিল না, সে কারণে dy বাই dx আমরা রেখে দেই। এটাই তো ছিল আমাদের ইমপ্লিসিট ফাংশনের স্টোরি, তাই না? তাহলে ইকুয়ালস টু 0, আটটা ডিফারেন্সিয়েশন আর কি 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, 2y প্লাস 10 কমন নিতে পারি আমরা dy ডিভাইডেড বাই dx ইকুয়ালস আমরা বলতে পারি 4 মাইনাস 2x, এবং dy বাই dx সমান লেখা যায় dy বাই dx ইকুয়ালস হবে 4 মাইনাস 2x ডিভাইডেড বাই 2y প্লাস 10। তাহলে 2 দিয়ে যদি পুরাটারে ভাগ করি তাহলে এখান থেকে থাকে 2 মাইনাস x, এবং এখানে থাকে y প্লাস 5। আচ্ছা, এটাকে আমি কি বলছিলাম, এটা হচ্ছে একটা বৃত্তের ইকুয়েশন যেহেতু, তাহলে বৃত্তের এক একটা বিন্দুতে ঢালের মান এক এক রকম হয়। এক একটা বিন্দুতে ঢাল এক এক রকম বলতে এক একটা বিন্দুতে তার স্পর্শকের ঢাল এক এক রকম হয়। তো সেই স্পর্শকের ঢাল যেহেতু একটা নিজে কি পরিবর্তন হচ্ছে, তাহলে স্পর্শকের ঢালের জন্য আমি যদি কোনো একটা ঢালের সাধারণ সমীকরণ বের করতে চাই, সেখানে নিশ্চয়ই কোনো ভ্যারিয়েবল থাকবে, তার কারণ সেটা চেঞ্জ হচ্ছে, এবং ভ্যারিয়েবলের কাজ কি, মান চেঞ্জ করা। তাহলে আমরা এখান থেকে দেখতেছি dy বাই dx which actually means কি বলতো, আমরা ছোটবেলায় শিখছি যে m সমান কত, y2 মাইনাস y1 এবং কি জানি x2 মাইনাস x1, তাই না? তো এইটাকেই আমরা আবার বড় হয়ে শিখলাম যে ডেল্টা y ডিভাইডেড বাই ডেল্টা x, এটাই তো ঢাল। এটাকে যদি আমরা আরো ছোট করি, খুব ক্ষুদ্র জিনিসপত্র নিয়ে যদি কথা বলি মার্জিনাল লেভেলে, তখন সেটাকে বলা হয় dy ডিভাইডেড বাই dx। অর্থাৎ যেগুলো আমরা হাতে টাতে গুনতে পারি না, হেঁটিয়ে আমরা কই dy দিয়ে। যেই সংখ্যাগুলো হাতে পাতে গোনা যায় সেগুলোরে বলা হয় ডেল্টা y এবং ডেল্টা x এর মধ্যে।
তাহলে এখানে আমরা পাইতেছি যে dy/dx এবং সেটার একটা সাধারণ সমীকরণ পাইলাম, অর্থাৎ ঢালের জন্য একটা সাধারণ সমীকরণ পাইলাম। এখন ঢালটা বের করতে দিছে কোন বিন্দুতে? ঢাল বের করতে দিচ্ছে 3, 1 বিন্দুতে। তাহলে 3, 1 বিন্দুর জন্য যদি আমি ঢাল বের করতে চাই, তাহলে x এবং y এর পরিবর্তে 3 এবং 1 বসায় দিতে হবে। তাহলে আমরা বলে দিব যে স্লোপ অ্যাট 3:1 will be, এটা সমান m দিতে পারো ভদ্রতা করে। তাহলে 3 এবং m এর মান বসায় দিতে হবে। তাহলে 2 - x এবং y মানে তো 1 আর কি, 1 + 5, কত আসে এখান থেকে? -1/6 নাকি? তাহলে -1/6, -1/6 এখান থেকে আসলো 3, 1 বিন্দুতে স্পর্শকের ঢাল, 3, 1 বিন্দুতে স্পর্শকের ঢাল। আচ্ছা, তাহলে এখন আমাকে বুদ্ধি করে বলো তো, যে তোমার কাছে একটা স্পর্শক বা একটা স্পর্শক তো নিজে একটা রেখা, সেই রেখার একটা বিন্দু দেওয়া আছে এবং সেই রেখার ঢাল দেওয়া আছে, রেখাটা কি বাইর করা যাবে না যাবে না? বাইর করা যাবে। সূত্র কি? y - y1 তারপরে m × x - x1। তাহলে এটা আমরা কিসের ইকুয়েশন পাইলাম? হ্যালো, কি কিছু বলবা? এটা আমরা পাইলাম হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন, ট্যানজেন্ট বা হচ্ছে কি কই আমরা, এটারে স্পর্শক, তাই না? আচ্ছা রায়ান, এটা কি বুঝতে পারলাম? তোমার ডিমান্ড ছিল এটারে ডিফারেন্সিয়েশন দিয়ে করার। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের স্লোপ, স্লোপের জন্য, সরি, স্লোপ ফর দ্য ট্যানজেন্ট। আচ্ছা, এবার স্লোপ ফর দ্য নর্মাল। তো অভিলম্ব এবং স্পর্শক পরস্পর যেহেতু লম্ব হয়, তাহলে যদি এটা স্পর্শকের ঢাল হয়, তাহলে অভিলম্বের ঢাল কত? বুদ্ধি করে বলো তো। 6 -1, ওই যে উল্টায় দিব, -1 দিয়ে গুণ করে দিব। তাহলে নর্মালের জন্য, নর্মালের জন্য আমরা বলতে পারি নর্মালের m হবে হচ্ছে প্রথমত কি -1/6, এটারে ইনভার্স করে -1 দিয়ে গুণ দিয়ে পাওয়া যাবে 6। এবং আমি যেটা বলছিলাম অভিজ্ঞতার সাথে সাথে, এটা যে 6 হয় এটা চেহারা দেখলেই বুঝে ফেলবা, এটা ইনভার্স করে -1 দিয়ে গুণ দেওয়া লাগে না। তাহলে 6 দিয়ে যায়, মানে 6 হচ্ছে তার ঢাল, এবং সেও কোন বিন্দু দিয়ে যাইতেছে? সেও হচ্ছে 3, 1 বিন্দুটা দিয়ে যাচ্ছে, কারণ ওইটাই ওখানে স্পর্শ বিন্দু। তাহলে এই বিন্দুটার ক্ষেত্রে আমরা বসাতে পারবো y - 1 6 × x - 3। তাহলে এটা আমরা পাইলাম হচ্ছে নর্মালের জন্য। বুঝতে পারছি? তাহলে অভিলম্ব এবং স্পর্শক দুইটাই পাওয়া গেছে। পারা যাবে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের নর্মাল, আর এটা আজকে আমাদের ট্যানজেন্ট থাকলো, এটি এমনি থাকুক। ওকে, আচ্ছা তাহলে এই ম্যাথ গেল আমাদের। এরপরে কি আছে দেখি। এরপরে একটা কি জানি দিছে, বলছে যে এর একটা পরামিতিক সমীকরণ বিশিষ্ট বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে বৃত্তের পরামিতিক বা হচ্ছে কি বলে বাংলা কি, মানে এদের ইংলিশ কি, প্যারামেট্রিক ইকুয়েশন মেবি। তো এটা পরামিতিক বা প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে। তো এইখান থেকে আমাকে বৃত্তের ইকুয়েশনটারে বাঁচায় নিয়ে আসতে হবে, তারপরে সেটারে কি করব, এই বিন্দুতে দেখবো এটার স্পর্শক আছে কি নাই। তাহলে প্রথমত কি করতে হবে, এই বিন্দুটারে আগে, এর বিন্দুটা যে আসলে বৃত্ত, এটা আসলে তোমাদের কেমনে শিখাই। আহ, বৃত্তের ইকুয়েশন গুলা বুঝছো, বৃত্তের ইকুয়েশন গুলা হচ্ছে এরকম সাইন এবং কস দিয়ে হয়, হ্যাঁ। বৃত্তের ইকুয়েশন গুলা খেয়াল করবা, এগুলো হচ্ছে পরামিতিক ইকুয়েশন গুলা সাইন কস দিয়ে হয়। যদি তুমি সেক ট্যান এগুলা নিয়ে কাজ করো, কোসেক কট এগুলা নিয়ে কাজ করো, তাহলে দেখবা যে সেখান থেকে তুমি হাইপারবোলা পাইতেছো, হ্যাঁ, এরকম একটা সম্ভাবনা থাকে। সেকের মাধ্যমে প্যারাবোলা পাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু মোস্টলি সেক ট্যান তারপরে কসেক কট এগুলা দিয়ে হচ্ছে হাইপারবোলা পাওয়া যায়, মোস্টলি ইন মোস্ট কেসেস। যদি তুমি উপবৃত্ত পাইতে চাও, তাহলেও সেখানে সাইন এবং কস থাকে। তাহলে পার্থক্যটা কি হয়? পার্থক্যটা তো তৈরি করে দেয় হচ্ছে এই যে তার সহগটা, এইখানে যে 7 আছে এবং এইখানে যে 7 আছে, এই দুইটা জিনিস হচ্ছে দেখা যায় উপবৃত্তের ক্ষেত্রে ডিফারেন্ট। একটা উপবৃত্ত এবং বৃত্তের মধ্যে পার্থক্য কি বলতো? একটা উপবৃত্ত দেখতে কিরকম, দাঁড়াও, একটা উপবৃত্ত দেখতে হচ্ছে এরকম চ্যাপ্টা হয়, আর একটা বৃত্ত দেখতে এরকম গোল হয়। কিছুই না, আমরা যদি দুইটা অক্ষ চিন্তা করি এর ভিতরে, তাহলে এটার অক্ষ এরকম, এটার অক্ষ এরকম। এইখানে অক্ষ দুইটা হচ্ছে অসমান, এইখানে হচ্ছে অক্ষ দুইটা সমান। এটা ছাড়া কি ওদের মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে? নাই কিন্তু আসলে এদের মধ্যে আদৌ কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে এদের ক্ষেত্রফলের সূত্রটা দেখলে বোঝা যায় যে এটার মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা দেখতেছি একটু। তার আগে বলে রাখি যে বৃত্তের জন্য এই সাইন এবং কসের সহগ দুইটা সমান হয়,
উপবৃত্তের জন্য এই দুইটা ডিফারেন্ট হবে। তো যদি তোমাকে ইকুয়েশন দিয়ে বলে যে ভাই এটা কি পারমিতিক ইকুয়েশন নাকি না, সরি বৃত্তের জন্য এটা কি বলে এটার নাম, আহ বৃত্তের জন্য এটা কি জানি আদর্শ ইকুয়েশন তৈরি করবে নাকি, বা এটা বৃত্তের ইকুয়েশন কিনা এই পারমিতিক ইকুয়েশনটা, তখন সেটা বলে দিতে পারবা এই সহগ দুইটা দেখে। আচ্ছা, এইটা দেখে এটার হচ্ছে কেন্দ্রটাও বের করা যায়। হ্যাঁ, এটা আসলে অভিজ্ঞতার ব্যাপার কেন্দ্রটা বের করা। তো হুদাই ওটার ভিতরে না যাই, আমরা হচ্ছে এটাকে একটু সলভ করার চেষ্টা করি। তার আগে ওই যে ক্ষেত্রফলের ব্যাপারটা বলে নেই। দেখো, বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে বা এই ধরনের এই জাতীয় গোলগাল রাশির ক্ষেত্রে যদি আমি তোমাকে ক্ষেত্রফলের সূত্রটা বলি এভাবে, যে পাই, তারপরে এক্স অক্ষ বরাবর তার কি বলে, কি জানি ওটা ডায়ামিটার, আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, না সরি, এক্স অক্ষ বরাবর ব্যাসার্ধ, ওয়াই অক্ষ বরাবর ব্যাসার্ধ, যদি এটা বলি তাহলে দেখো কি করবা তুমি। তাহলে এইটার এক্স অক্ষ বরাবর ব্যাসার্ধ কি এইটা, এবং এটা কত, এটা যদি আর হয় তাহলে এই এক্স অক্ষ বরাবর ব্যাসার্ধ, ওয়াই অক্ষ বরাবর ব্যাসার্ধ কি আর, দুইটা সমান হবে তাই না। এটা তো বললাম বৃত্তের ক্ষেত্রে এই দুইটা জিনিস সমান হয়। তো এইটার যদি ওয়াই অক্ষ বরাবর রেডিয়াস আর হয় তাহলে এটার এক্স অক্ষ বরাবর রেডিয়াসও আর হইতেছে। তাহলে ওর ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পাই ইন্টু আর। তাহলে সেটা সূত্রটা কি আমরা বলি পাই আর স্কোয়ার। আচ্ছা, আর এই ইয়ার ক্ষেত্রে কি না, উপবৃত্তের ক্ষেত্রে এই হরাইজন্টাল বরাবর যে ওর অক্ষটা বা হরাইজন্টাল পরিবার যে বরাবর যে তার রেডিয়াসটা, সেটাকে আমরা বলি হচ্ছে এ। এই দূরত্বটাকে এ দিয়ে প্রকাশ করে এবং এই দূরত্বটাকে বি দিয়ে প্রকাশ করে। তাইলে এখন দেখো তো, যদি এটার আমরা বলি পাই ইন্টু এ ইন্টু বি, এটা হচ্ছে ওর ক্ষেত্রফল, ওর এরিয়া সূত্র এটা। এখন দেখো তো, যদি কোনোভাবে এ এবং বি সমান হয়ে যায় তাইলেই সেটাকে বৃত্তের মতন হয়ে যাবে না। এটাই আমি দেখাতে চাচ্ছিলাম, এটা যদি এ এবং বি সমান হয়ে যায়, এটার ক্ষেত্রে এ এবং বি সমান হয়ে গেলে সেটা বৃত্তের মতন আচরণ করবে। দেখো তাদের ক্ষেত্রফলের সূত্রটাও সেম। এই জিনিসটা একটু মাথায় রাখো, এই আইডিয়াটা। তার কারণ আধুনিক পদার্থবিজ্ঞান কতখানি কেমনে পড়তে যাই না, আধুনিক পদার্থবিজ্ঞানের অনুযায়ী যদি তুমি এরকম একটা বৃত্তকে কোনো একটা দিকে এই দিক বরাবর ধরো, তুমি তাকে গতিশীল করে থাকো আলোর বেগের কাছাকাছি বেগে, তখন সেটা চেহারা দেখতে এরকম হয়। সরি, উল্টা বললাম। যদি তুমি এই দিক বরাবর গতিশীল করো, যদি তুমি নিচের দিকে অথবা উপরের দিকে এটাকে উঠানো শুরু করো, এই বরাবর যদি আর কি ওয়াই অক্ষ বরাবর যদি গতিশীল করো, তখন সেটা চেহারা এরকম হয়ে যাবে। একটা বৃত্ত তখন দেখতে বাইরে থেকে এরকম মনে হবে অবজারভারের কাছে। হ্যাঁ, এগুলো কেমনে হয় এটা হচ্ছে দেখো, অথবা আলাদাভাবে আমরা জিজ্ঞেস করতে পারো, তখন দেখাই দিবনি। আচ্ছা, এটি বাদ, এইসব বৃত্ত উপপাদ্যের কাহিনী শেষ, আমরা মেইন পড়াশোনায় ফেরত আসি। সেটা হচ্ছে পারামিতিক ইকুয়েশন থেকে বৃত্তের ইকুয়েশন বাইর করতেছিলাম। তাহলে এখান থেকে প্রথমত cos এর একটা মান বের করতে হবে। তাহলে cos থিটা সমান আমরা বলতে পারি হচ্ছে 2x মাইনাস 3 ডিভাইডেড বাই 7, এবং sin থিটা অনুরূপভাবে আসে sin থিটা ইকুয়ালস 2y প্লাস 10 ডিভাইডেড বাই 7। ওকে, তো এইটারে আবার কি করবো, আমরা হোল স্কোয়ার করি। তাহলে 2x মাইনাস 3 বাই 7 হোল স্কোয়ার প্লাস 2y প্লাস 10 ডিভাইডেড বাই 7 হোল স্কোয়ার ইকুয়ালস টু আসে কত, এটা 1 স্কয়ার। তো এটা বললাম যে এটা আসলে অভিজ্ঞতার ব্যাপার, যে তোমরা এখান থেকে কি বলে এটারে, কি জানি বের করে আনতে পারবা কিনা ইয়াটা কি বলে কেন্দ্রটা। হ্যাঁ, তারপরে এখান থেকে আসবে 10 ইকুয়ালস টু 0, এখান থেকে আসবে 7 স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের ইকুয়েশন পাইতেছি আমরা, এখনো পাই নাই, এটা আর একটু সিম্পলিফাই করতে হবে। তো সেটার জন্য আমরা কি করতে পারি, আর একটু সিম্পলিফাই, তাই না। তাহলে এখান থেকে আসবে, ভাল লাগে না এত বড় অঙ্ক হতে, 4y স্কোয়ার 4a স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস 4 3 4 12 এক্স, তারপরে 10 20 40 ওয়াই, 9 109 বিয়োগ 49 60 মেবি 60, দেখা যাচ্ছে 60 নাকি, ইকুয়ালস টু 0। তারপরে মেবি এটার আবার 4 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 10y, তারপরে আবার 15 ইকুয়ালস টু 0। এটা 60 হয় নাকি একটু খেয়াল রাখো তো, ভুল হতে পারে, মুখে মুখে করছি যেটা। এই যে এটা আমি বলতেছিলাম, দেখো আমরা যে বলি যে ক্যালকুলেটর দেয় না ভার্সিটিতে, কি ভাই এটা করতে ক্যালকুলেটর লাগে, এগুলো করতে কিন্তু ক্যালকুলেটর লাগে না। হ্যাঁ, মুখে মুখে হিসাব করতে হবে। আচ্ছা, যেটা করতেছিলাম যে এখন এইটার ভিতরে আবার এই 4 মাইনাস 11 এটা বসে নাকি এটা ট্রাই করতে হবে। তাহলে আমরা এখান থেকে বের করে নিব 4 এবং মাইনাস 11, এটা আসলে এই বিন্দুতেই হবে, আসলে এই বিন্দুতে স্পর্শ দ্বারা একটু দেখে নিই। 38 নাম্বার তো এটাই নাকি, হ্যাঁ এই ম্যাথই আর কি। তো এই বিন্দুতে স্পর্শকের জন্য
চেক করে নিতে হবে যে এই বিন্দুটা বসে নাকি। যদি জিরো আসে তাহলে তো ভালো কথা, এবং জিরোই আসবে আর কি আলটিমেটলি। তো জিরো আসার পরে এখান থেকে তোমরা ইকুয়েশন তৈরি করে ফেলবা। কিভাবে ইকুয়েশন বানাবো? ওই যে কত 4 - 11 দিয়ে যাচ্ছে যেহেতু, তাহলে ট্র্যাডিশনাল নিয়মে করি। ট্র্যাডিশনাল নিয়ম, তাহলে এক্স এর সাথে সরি এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স এর সাথে 4 গুণ হচ্ছে, ওয়াই স্কোয়ার আছে তাহলে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান -11 চলে আসবে। তারপরে আছে হচ্ছে -3, এক্স এর পরিবর্তে কি বসবে? এক্স প্লাস 4/2, তার মানে এটা ছিল এক্স প্লাস x1/2, ভালো কথা। তারপরে +10 ইন্টু ওয়াই, তাহলে ওয়াই এর জন্য ওয়াই -11/2, এবং হাতে রয়েছে একটা 15, তাহলে 15 ইকুয়ালস টু 0। এইটারে সিম্পলিফাই করে যেইটা পাবা সেইটা হবে তোমাদের জন্য অ্যান্সার। এটা সুন্দর করে লিখি, 15। এটাকে সিম্পলিফাই করলে খুব সম্ভবত আসবে 5x - 12y - 92 ইকুয়ালস টু 0। তখন এইটা হবে সে বৃত্তের স্পর্শকের সমীকরণ। এভাবে করতে পারো, আদারওয়াইজ আমি যেটা শিখাইছি যে এই যে এইটার ভিতর থেকে dy/dx টা বের করো, তারপর সেটারে হচ্ছে 4 - 11 দিয়ে তুমি পাঠায় দাও আর কি। তাহলে ঢাল থাকলো আর কি, এখান থেকে একটা ঢাল বের হবে, আর হচ্ছে তোমার কাছে তো বিন্দু আছে, ভালো কথা। পারবো দুইভাবেই। হুম। আচ্ছা, এটা সিচুয়েশনের ডিমান্ড। সুবিধার কথা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে তুলনামূলকভাবে এই ক্যালকুলেশনটা একটু টাফ হয়। হুম। এই ক্যালকুলেশনের জন্য দেখো এখানে 3 এবং 2 ভাগ চলে যায় না, এটা একটা ঝামেলা। এখানে 10 এবং 2 ভাগাভাগি হয়ে যায়, কিন্তু 3 আর 2 ভাগাভাগি হয় না, তাই ডিনোমিনেটরে একটা 2 থেকেই যায়। তাহলে এই ডিনোমিনেটরে 2টারে সরানোর জন্য পুরা সমীকরণটারে আবার 2 দিয়ে গুণ করে দেওয়া লাগে, তারপরে এই 2টা যায় সরে। তাহলে দেখতেছি যে এই 2টাকে সরার জন্য এটারে পুরা টুকরা আবার 2 দিয়ে ভাগ করে একটা সিম্পলিফাইড ভার্সনে নিয়ে আসা লাগে, তারপরে ওটারে যোগ বিয়োগ করে আমরা এইটা পাই। তার থেকে আমাদের কিন্তু অ্যান্সার হিসেবে শুধুমাত্র এইভাবে লিখে রাখলেও অ্যান্সারের মার্কস দিয়ে দিবে। হ্যাঁ, আমরা যে এইখানে করছি যেটা এইভাবে লিখে রাখলেও কিন্তু আমাদের জন্য এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। এটা কিন্তু মানে কি বলে, এটা কিন্তু ভালো অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ইউজ করা যেতে পারে। তার কারণ হচ্ছে এখানে তুমি কোন বিন্দু দিয়ে যাচ্ছে, কোনটা ঢাল, সবই এখান থেকে বোঝা যাচ্ছে। তুমি যদি ডিরেক্ট এটাই অ্যান্সার হিসেবে লিখে দাও তাইলেও হবে, কিন্তু এইটার ক্ষেত্রে তুমি এটারে এইভাবে রেখে দিলে অ্যান্সার হয় না, এটারে এরকম সুন্দর একটা স্যারা বানায় দিতে হয়। সেটার জন্য তুলনামূলক সুবিধার কাজ হচ্ছে এখান থেকে ঢালটা বের করে নেওয়া। dy/dx বের করে ঢাল বের করে নিলে তুলনামূলক আমাদের জন্য কাজটা করা সহজ হয়। আচ্ছা, এই হচ্ছে একটা কাহিনী গেল, একটা ম্যাথ গেল, ভালো কথা গেছে বাদ। তারপরে হচ্ছে দেখি, এখানে বলছে অভিলম্ব বের করতে আর কি, বিন্দুতে অভিলম্বের সমীকরণ। এখন দেখো অভিলম্ব বের করতে বলছে, তাহলে অভিলম্ব বের করতে বললে কি আমি আগে স্পর্শকের সমীকরণ বের করব, তারপরে ওইখানটারে আবার ঢাল ওইখান থেকে বের করে তারপর ওটারে আবার উল্টাবো? এত তো সময় নেই আমার। তাহলে এখান থেকে ডিরেক্ট আমাদের কাজ করতে হবে, অভিলম্বের সমীকরণের জন্য অভিলম্বের ঢাল বের করা শিখতে হবে। অভিলম্বের ঢাল হচ্ছে প্রথমত স্লোপে যে ইকুয়েশন হয় সেটার আগে নিব। তাহলে স্লোপের ইকুয়েশনের জন্য এখান থেকে চেহারা দেখে বোঝা যাইতেছে, এটা আমার তো মুখস্থ আর কি। এটা মানে -dy/dx হয় দেখি। তাহলে এখান থেকে আসতেছে 2x, তো dy তো থাকে না 2x থাকলে, তাহলে 2x প্লাস 2y, আচ্ছা -x/0, dy/dx ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে dy/dx আসতেছে -x/y। তাহলে -x/y, এটা হচ্ছে স্লোপের ইকুয়েশন। তাহলে 3, 4 বিন্দুতে স্লোপের ইকুয়েশন হচ্ছে -3/4। তাহলে নর্মালের জন্য আমরা স্লোপ বলতে পারি, সরি স্লোপ বলতে ট্যানজেন্টের ইকুয়েশন ছিল। তাহলে নর্মাল এর জন্য ঢাল বা স্লোপের মান হবে কত বলো? এটা কিন্তু ট্যানজেন্টের স্লোপ, ট্যানজেন্টের স্লোপ। তাহলে 4/3 হবে, উল্টায় -1 দিয়ে গুণ, তাহলে 4/3 কোন বিন্দু দিয়ে যাচ্ছে? 3, 4 বিন্দু দিয়ে যাচ্ছে। 3, 4 বিন্দুগামী, 3, 4 বিন্দুগামী। তাহলে হচ্ছে আমরা বসাইতে এটা y-y1 m ইন্টু x-x1। তাহলে আমরা অভিলম্বের ইকুয়েশন পাইছি। যদি আমরা স্পর্শকের ইকুয়েশন বাইর করে সেটাতে উল্টাইতে যেতাম খুবই সময় সাপেক্ষ কাজ হইতো। তার তুলনায় দেখো আমাদের নর্মাল বের করার জন্য, এটা মাথায় রাখবো, নর্মাল বের করার জন্য সবসময় dy/dx থেকে স্লোপেরটাকে বের করে নিব, ট্যানজেন্টের স্লোপ বের করে নিব, তারপর সেখান থেকে নর্মালের স্লোপ ক্যালকুলেট করব। কখনোই হচ্ছে এই সূত্রটা, যে বৃত্ত ফাটানোর সূত্র অভিলম্ব বের করার জন্য ইউজ করতে হবে। শুধু অভিলম্ব চাইলে কখনোই এইভাবে বৃত্ত ফাটাইতে যাব না, শুধু শুধু সময় নষ্ট হবে। আচ্ছা, এটা বুঝছি সবাই? এবার ফ্যামিলিয়ার হতে পারছি যে dy/dx টা কিভাবে কাজ করে। আচ্ছা,
ইস গুড, ভেরি গুড। আচ্ছা, এখন দেখো একটু আগে এই ম্যাথটাতে আমাদেরকে বললো যে কই গেল এখানে, যে বৃত্তের 3, 1 বিন্দুতে স্পর্শক অবিলম্বের সমীকরণ বের করো। কিওয়ার্ডটা ইউজ করছে বিন্দুতে, আর এখানে কি করতেছে 3 - 3 বিন্দু থেকে, বিন্দুতে এবং বিন্দু থেকে। তার মানে এখানে নিশ্চয়ই একটু কাহিনী আছে। তো কাহিনী কি আছে আগে আমাদের দেখতে হবে, যে বিন্দুটা কই আছে। বিন্দুটা কই আছে এটা শিওর হওয়া লাগে। প্রথমত শিওর হই, তাহলে 3 এবং -3 বসাও, এর মধ্যে 3 স্কোয়ার, তারপর 3 স্কোয়ার প্লাস 8 ইন্টু 3 প্লাস 4 ইন্টু -3 -5 ইকুয়ালস টু কত আসবে 18, আর সরি 18 আর কি। তারপরে এখানে আছে কত 24, তাহলে 24 আর 18 হচ্ছে 32, 42, 42 থেকে আবার 12 বাদ যাবে, তার মানে 25 থাকবে এই জায়গায়। দেখো তো 25 থাকে না? নাইন প্লাস 9 প্লাস 3 8 24 -3 4 12 -5, হ্যাঁ 25। নাইস। আচ্ছা তাহলে 25 থাকে। তাহলে 25, এটা তার মানে কি সি এর সরি ফাংশনের ভ্যালু হচ্ছে কত আসছে, 0 থেকে বড় আসছে, সুতরাং সেটা 0 থেকে বড়, সুতরাং কি লিখে জানি এটা বৃত্তের বাইরে অবস্থিত, এটা বলবো বৃত্তের বাইরে অবস্থিত। ওকে, তো এটা একটু টাফ ওয়ান, তো কিভাবে করবো, আমরা তো বৃত্তের বাইরে অবস্থিত হওয়ার জন্য কোনো ম্যাথ করি নেই। তাহলে আই গেস এটা, এই ম্যাথটা দেখলে তুলনামূলক ফ্যামিলিয়ার হয়ে যাওয়া উচিত, এটা নিয়ে ঝামেলা পড়বা না। তাহলে একটু উপরে কি জায়গা আছে, চিত্র আকার আছে কিন্তু নট সাফিসিয়েন্ট ইনাফ, তো আমরা এখানে ছবিটা আঁকি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের বৃত্ত, আমাদের সুন্দর সুস্বাদু বৃত্ত হচ্ছে এই জায়গায় আছে। আর বাইরে কোন একটা বিন্দু এখানে বসে রয়েছে, এই বিন্দুটাকে আমরা ধরতেছি হচ্ছে সেই 3 - 3 ডেবিল বিন্দুটা। 3 - 3 বৃত্তের বাইরের একটা বিন্দু, আর বৃত্তের কেন্দ্র আবার এই জায়গায় কোথাও আছে। ওকে, আচ্ছা তাহলে আমাকে বুদ্ধি করে আগে বলো যে বৃত্তের কাজ কি, সরি স্পর্শকের কাজ কি। এই বিন্দু থেকে স্পর্শক, তাহলে স্পর্শকটা দেখতে হবে এইরকম অনেকটা, এখান থেকে এই যে দেখো এইখানে কি ছেদ করে, ছেদ করতেছে দুই বিন্দুতে, দুই বিন্দুতে, দুই বিন্দুতে, দুই বিন্দুতে, দুই বিন্দুতে। তারপরে এমন একটা মোমেন্ট আসবে যখন সে শুধুমাত্র একটা বিন্দুটা টাচ করে বসে থাকে, সেটাকে আমরা কি বলি স্পর্শক। তাহলে এই যে স্পর্শক টানলাম একটা, তাহলে আর একটা স্পর্শক এখানে কত অনেকগুলো বিন্দুতে ছেদ করছে, দুইটা, অনেকগুলো না তো দুইটাই আর কি, দুইটা 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 স্টিল দুইটা, স্টিল দুইটা, এখন 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 কমতে কমতে সেটা কিন্তু একটাতে এসে পৌঁছাইলো। এইটাই আমরা বের করতে চাচ্ছি, এই দুইটা রেখার ইকুয়েশন, তাই না? এটা আমাকে বের করতে বলছে যে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করো। তো এটা আমাদের প্রথমে গেস করার কিছু নাই যে এটা দুইটাই হবে, জানা কথা আর কি, যে বাইরে থেকে আঁকতে গেলে দুইটাই হয়, হ্যাঁ স্পর্শক দুইটা হবে। আর যদি দুইটা না হয় তুমি একটাও ধরো, কোনো সমস্যা নেই, একটা ধরলেও অ্যান্সার শেষ পর্যন্ত দুইটাই বের হবে। তো আমাদের একটা কথা ছিল যে যখন একটা স্পর্শক আমরা আঁকি, সেই স্পর্শকটা থেকে যদি একটা অভিলম্ব আঁকি, সেটা কি এই কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাই না? মনে আছে? স্পর্শক যদি আঁকি সেটা সেই স্পর্শবিন্দু দিয়ে যায়, এবং বৃত্তের ক্ষেত্রে সেটা কেন্দ্রগামীও হয়। বৃত্তের ক্ষেত্রে সেটা কেন্দ্রগামী হয়, তাহলে আমরা বলতে পারি যে অভিলম্ব এবং স্পর্শক পরস্পর লম্ব বলা যায়। বলা তো এমনি যাবে, তার কারণ আমরা অভিলম্বের যখন ঢাল বের করতেছিলাম তখন তো ওটার লম্ব ধরে বের করতেছিলাম। তাইলে আমাদের এইখানে কিছু ইনফরমেশন আছে, এইটা আবার এই পাশ থেকে এইটা। ওকে, এখন আমাদের আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমরা হচ্ছে এই বিন্দুটা চাইলে বের করতে পারি, কেন্দ্র, তাই না? কেন্দ্র বলি আমরা এটারে। তাহলে কেন্দ্রের ইকুয়েশন কত বলো, সরি মানে কেন্দ্রের মান কত, কেন্দ্র কত? 8x আর 4y আছে, ভেরি গুড। -4 -2, -4 -2 হচ্ছে আমার এখানে কেন্দ্র, -4 -2। তাহলে -4 -2 এই যে রেডিয়াসটা যা হবে তাই হবে হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্বের সমান। কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব হবে হচ্ছে রেডিয়াসের সমান, তাই না? তাহলে রেডিয়াস কত আবার 4 স্কোয়ার 2 স্কোয়ার 20 স্কোয়ার -5 স্কোয়ার নাকি, মাইনাস মাইনাসে 5 আর কি, +5, তাহলে আসবে 5, শুধু হুদা 5। তাহলে আমরা পাইলাম যে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব হবে 5 একক, কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব 5 একক, এবং কেন্দ্র এটা তো লম্ব আর কি, লম্ব দূরত্ব 5 একক। আচ্ছা তাহলে এই বুদ্ধিটাই কাজে লাগাই, যে আমাদের ওই সিস্টেমটা আমাদের মনে আছে যে যদি কোনো বিন্দু থেকে রেখার দূরত্ব থাকতো আর কি, তাহলে ওইখানে তিনটা ভ্যারিয়েবল কাজ করতো। একটা হচ্ছে রেখা, সে নিজে কোন রেখার দূরত্ব, মানে সরি কোন রেখার জন্য আমরা দূরত্ব ক্যালকুলেট করতেছি, বিন্দু কোন বিন্দু থেকে আমরা দূরত্ব ক্যালকুলেট করতেছি, এবং দূরত্ব
এরকম একটা সূত্র ছিল। এই সূত্রটা রেখাবিন্দু দূরত্বের সূত্র ছিল এরকম, ডি ইকুয়ালস, এখানে হচ্ছে আমরা বসে দিতাম x1 তারপর by1 এবং হচ্ছে প্লাস সি, আর হচ্ছে নিচে থাকতো রুট ওভার a স্কোয়ার এবং বি স্কোয়ার। এটা হচ্ছে একটা ইকুয়েশন আমরা দেখছিলাম হচ্ছে সরলরেখার ক্ষেত্রে। ঠিক এই জিনিসটা আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে এখানে আননোনটা কি আছে দেখি, রেখা, এটা আমরা জানি না, রেখাটা হচ্ছে স্পর্শক, এটাই তো বের করবো আমরা রেখাটা। বিন্দুটা আমার কাছে দেওয়া আছে, বিন্দুটা হচ্ছে কেন্দ্র এবং দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ, এই দুটো জিনিস ফিক্সড, বিন্দু এবং দূরত্ব ফিক্সড। তাহলে রেখা কোনটা আমরা সেটা বের করি। তাহলে রেখা বের করার জন্য দেখো রেখার অলরেডি একটা ইনফরমেশন দেওয়া আছে যেটা 3 - 3 বিন্দু দিয়ে যায়, কিন্তু ওর একটা ইনফরমেশন আমরা জানি না, সেটা হচ্ছে ঢাল কত। এখানে ওর একটা ঢাল হবে, এখানে ওর একটা ঢাল হবে, ধরলাম দুটো এম। তাহলে ওর ঢালের জন্য আমরা এটাকে ইকুয়েশনটা লিখতে পারি y মাইনাস y1 মানে y প্লাস 3 হয়ে যাবে, এবং m ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এটাকে সাজায় গুছায় লিখলে হয় এম এক্স মাইনাস ওয়াই, তারপর -3m-3 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার জন্য সেই স্পর্শকের সমীকরণ। এই কিন্তু আমার স্পর্শকের সমীকরণ। সেখানে শুধুমাত্র m আননোন, বাকি সব ভ্যালু কিন্তু আমার জানা আছে, শুধুমাত্র m এর মানটা আমরা জানি না। m এর মান জেনে গেলে কিন্তু আমরা পুরো ইকুয়েশনটা বের করে ফেলাবো। তাহলে এই রেখা পাইলাম, এইটা বিন্দু হচ্ছে কেন্দ্র, দূরত্ব হচ্ছে রেডিয়াস। তাহলে আমরা ইকুয়েশন হিসেবে কি লিখতে পারি, 5 সমান, বিন্দু বসায় দিতে হয় রেখার ভিতরে, তাহলে এর ভিতরে আমরা কি কোন বিন্দুটা বসাবো, কেন্দ্র, তাহলে m ইন্টু এক্স, এক্স এর মান হবে -4, মাইনাস যেহেতু কেন্দ্র বসায় দিতে হয় -4, তারপরে y আছে, y এর মান হচ্ছে -2, তারপরে আছে 3m থাকুক গা, -3 থাকুক গা, ইকুয়ালস টু 0। নিচে হবে কত, নিচে x এর সহগ m স্কোয়ার, y এর সহগ -1 আর কি, হুদা 1 একই কথা, 1 স্কোয়ার। বলছিলাম এটারে কি করব, এটারে হচ্ছে উভয় পক্ষকে বর্গ করে দিব, তাহলে বেশি সুবিধা হবে। বর্গ করবো, হ্যাঁ বর্গই করতে হবে, তাহলে বেশি সুবিধা হবে। তাহলে এখান থেকে পাবো 25 স্কোয়ার, ক্যান দিছি 25, এখান থেকে আসবে m স্কোয়ার এবং 1, এবং এখানে আসবে হচ্ছে -4m -2 -4m -7m আসবে, আর হচ্ছে 2, আর এটা হবে -1 হোল স্কোয়ার। হ্যাঁ, এইখান থেকে m এর দুইটা ভ্যালু পাওয়া যাবে, যেহেতু দ্বিঘাত সমীকরণের সমীকরণ যেহেতু দেওয়া আছে, আমরা এখান থেকে m এর দুইটা মান পাবো। কি কি মান হবে চিন্তা করো তো, গেস করো, একটা মান গেস করার কিছু নেই আসলে, গেস কেমনে করে। এটা হবে 3/4, আর এটা হবে -4/3। হ্যাঁ, দুইটা ভ্যালু পাবো, তাই দুইটা ভ্যালু দেখো, এটা আবার একটা আর একটা কি বলো তো, লম্ব না, একটা আর একটার মানে কি বলে, যেহেতু গুণফল দুইটা কি আসতেছে 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা আসলে 90 ডিগ্রিতে তৈরি হবে। এটা আসলে মানে কপাল আর কি, এটা যে 90 ডিগ্রিতে তৈরি হবে প্রত্যেকবার তা না, এটার ক্ষেত্রে ঢালটা এমন হয়েছে যে সেটা 90 ডিগ্রি তৈরি করছে। আচ্ছা, আহ তাহলে আমাদের রেখা কি হলো, কোন বিন্দুতে জানতে চাইছিল, 3 - 3 দিয়ে, তাহলে এর ভিতরে মান বসায় দিতে হবে এখন, m সমান 3/4 এবং হচ্ছে -4/3 বসাও, এবং দুইটি স্পর্শক পাবে। হুম, দেখো তো বুঝতে পারছি নাকি, বহিস্থ বিন্দুর জন্য কি করতে হবে। বহিস্থ বিন্দুর জন্য এমনিতে সূত্র আছে, কেতাবুদ্দিন স্যারের বইয়েতে T² = S × S1 নামে একটা সূত্র আছে। ওইটার ক্ষেত্রে হচ্ছে ঢালটাই ডিরেক্ট দেওয়া থাকে না, মানে সমীকরণ প্রকাশের বিভিন্ন রকম মাধ্যম আছে। যেমন আমরা যেহেতু যেটা বলি হচ্ছে ইয়ার ক্ষেত্রে, কনিক্সের ক্ষেত্রে দেখি আমরা যে কিছু সমীকরণ এমন দেওয়া ছিল ইসেন্ট্রিসিটি এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য, খুব সম্ভবত ইনফিনিটি, ইসেন্ট্রিসিটি বাংলায় কি জানি, উৎকেন্দ্রিকতা যদি তোমার ইনফিনিটি হয় তাহলে সেটাকে বলা হইতো যে সেইখানে রেখা মানে যেটা ইকুয়েশন পাওয়া যায় সেটা হচ্ছে দুইটা সরল রেখার ইকুয়েশন পাওয়া যায় যারা পরস্পর প্যারালাল যদি উৎকেন্দ্রিকতা 0 হয়। তো এরকম এইভাবেও দুইটা রেখা তৈরি করা সম্ভব যারা হচ্ছে দ্বিঘাত, কিন্তু দেখা যাবে তারা দুইটা সরল রেখা প্রকাশ করতেছে আসলে, এরকম দুইটা সরল রেখা প্রকাশ করবে একটা সমীকরণ দিয়ে, এটা পসিবল। এবং সেটা হয় হচ্ছে ওই যে T² = S × S1 সূত্র দিয়ে, ওটার মধ্যে যাইতেছি না কারণ ওইখান থেকে তোমরা সমীকরণ দুটাকে আলাদা করতে পারবে না, আপাতত এটা আলাদা করতে পারবে না, যদি আমি অ্যাডমিশনের সময় শিখছিলাম, আপাতত এটা শিখাইতে যাচ্ছি না আমি, সময়টা আমার বাঁচলে পরে দেখাবানি, এখন দরকার নেই। এটা বুঝছি, বহিস্থ বিন্দু থেকে কেমনে করব। আচ্ছা, খালি ওই যে ঢাল ধরে নিব, হ্যাঁ, আর এই যে সরল রেখার জিনিসপাতি সব
বৃত্তের কেন্দ্র দেওয়া আছে একটা, এটার হচ্ছে এই রেখাকে স্পর্শ করে। বৃত্তের সমীকরণ বলো তো কি বের করলে আমাদের কাহিনী হয়ে যাবে? কেন্দ্র জানি, আমাদের কি লাগবে? এইচ কে জানি, কি লাগবে? আর লাগবে। আর কিভাবে বের করা যায়? সরি, কি রে পারতেছ না কেন? এটা তো পারা উচিত, নগদে পারতে হবে না। রেখা থেকে, সরি বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব, রেখা থেকে না, এই বিন্দু থেকে রেখার উপরে লম্ব দূরত্ব, সেটা কিসের সমান হবে? রেডিয়াসের সমান হবে। এটাই তো কাহিনী ছিল, বিন্দু থেকে রেখার উপরে লম্ব দূরত্ব রেডিয়াসের সমান হয়। তাহলে আমার এখানে আননোন হচ্ছে শুধুমাত্র রেডিয়াস। তাহলে কেমনে বের করে? রেডিয়াস সমান হচ্ছে, তাহলে বিন্দু বসাই দিব 2 ইন্টু এক্স, এক্স এর পরিবর্তে 1, তারপরে মাইনাস ওয়াই, ওয়াই এর পরিবর্তে -3 -4, তারপরে নিচে কে বসবে? এক্স এবং ওয়াই এর সহগ 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে কত আসে? রেডিয়াস সমান, একটাই মান পাওয়া যাবে যেহেতু, সরি, নিচে আসবে √5 এবং উপরে আসবে এটা কত? 1 আর হচ্ছে, সরি 2, 5 এবং মাইনাস 1/√5। তাহলে আমরা রেডিয়াস পাই গেছি 1/√5। ভালো কথা, রেডিয়াস আছে আর আমার কাছে এইচ কে দেওয়া আছে, তাহলে আমরা বসাই দিতে পারবো x-1 হোল স্কোয়ার y প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস 1/5। তাহলে বৃত্তের ইকুয়েশন পাইছি, পারা যাবে। বুঝছি কেমনে করলাম। ভেরি গুড। পরের অঙ্কে কি কইছে? বলছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার হচ্ছে, সরি এটা কি করতেছি, ইকুয়ালস টু 9। এটা কি তার মানে কেন্দ্র মূল বিন্দুতে আছে, বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। স্পর্শকের সমীকরণ বাইর করো। আচ্ছা, 45 ডিগ্রি কোণ উৎপন্ন কেমনে করে? এটা তো সহজ। আচ্ছা, এটার জন্য আমরা হচ্ছে dy/dx বের করছিলাম। এটার ক্ষেত্রে মনে রাখবা, বৃত্তে যদি মূল বিন্দুগামী হয় তাহলে dy/dx বের করা সবথেকে সহজ হিসাব দুনিয়ার। ওটা -x/y, হ্যাঁ, -x/y পেয়ে গেছি। এখন -x/y জিনিসটা জানি কি, এটা হচ্ছে ঢালের সমীকরণ। এখন এর ভিতরে আমরা নর্মালি কি করি, ঢাল বের করার জন্য x এবং y এর ভিতরে মান বসাই। ঢাল বের করার জন্য এখন x এবং y এর ভিতরে আমরা মান বসাইতাম, তারপর একটা ঢালের মান পাইতাম। এখন ঢালের মানটা কিন্তু আমাকে দেওয়াই আছে, বলছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন। এখন ধনাত্মক আবার বলে নাই, এটা একটা ঝামেলা। আচ্ছা, ধনাত্মক যেহেতু বলে নাই, তাহলে ধনাত্মক ঋণাত্মক দুইটাই নিতে হবে। দুই ভাবে নেওয়া যায়, তাহলে কত হবে বলো তো? ট্যানজেন্ট দুইটা কি কি পাবো? একটা হবে tan 45 আর একটা tan 135। ভেরি গুড। কইতে চাও মানে অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বলছো, তারপরেও নিচ্ছি আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে এইখানে একটা আর একটা হচ্ছে কি ব্যাপার, এখানে তো চারটা হইতে পারে, ওরা দুইটা দিয়ে করে রাখছে। আচ্ছা, এটাকে ধনাত্মক ধরেই করা হয়েছে খুব সম্ভবত, যা মনে হচ্ছে। উম অক্ষের দুই স্পর্শকের সমীকরণ বের করো। এক্স অক্ষের সাথে বলছে। আচ্ছা, এটা এভাবে না করি, আমরা ঢাল একটু অন্যভাবে করি আর কি, যদিও 135। আচ্ছা, এটা এইরকম না আর কি ম্যাথের অ্যাপ্রোচটা। কিভাবে করা যায়? y equals to mx plus c by tan 45 equals to, আচ্ছা এটা ধনাত্মকই ধরছে, এটা ধনাত্মক কোশ্চেনে লিখে দিবে। হ্যাঁ, এরকম কনফিউজিং জিনিস অ্যাডমিশনে দেবেন, বৃত্তের স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক, হ্যাঁ ধনাত্মক দিকের সাথে। তাহলে ধনাত্মক দিকের সাথে যদি 45 কোণ উৎপন্ন করে, তাহলে এগুলো লাগবে না আমাদের, আর এগুলোর ঝামেলা লাগবে না। আমরা অন্য অ্যাপ্রোচে আগাবো, সেটা হচ্ছে যে
এটা হচ্ছে tan 45 আর কি, সমান হচ্ছে 1 পাচ্ছি। তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c, এটা যদি আমার ঢালের সমীকরণ হয় y ইকুয়ালস টু mx প্লাস c, হ্যাঁ। তাহলে mx প্লাস c এর ভিতরে এখন আমার সমীকরণ কি দাঁড়াইতেছে, m এর ভ্যালু তো 1, তাহলে x প্লাস c থাকে। এটার আবার লিখলে হয় y মাইনাস x মাইনাস y প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য কি স্পর্শকের সমীকরণ। এখন এই স্পর্শকটা কোথা থেকে কই আছে, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে 3 একক দূরে থাকবে। কেন 3 একক, তার কারণ এটা রেডিয়াস কত, রেডিয়াস 3 দেখা যাইতেছে, তাহলে সেটা হচ্ছে 3 একক দূরে থাকবে। তাহলে কোশ্চেনটা হচ্ছে অনেকটা এইরকম যে এটা যদি তোমার অক্ষ হয় এবং এটা যদি তোমার বৃত্তটা হয়, বেশি বৃত্ত বড় করে ফেলাইছি, বৃত্ত যদি এরকম হয় যে মূল বিন্দুতে কেন্দ্র, তাহলে হচ্ছে বৃত্ত একটা পাবো হচ্ছে আমরা এইরকম দেখতে, যেটা 45 কোণে আছে, আর একটা হচ্ছে এইরকম, এইটাও 45 কোণে আছে। কেমনে, এই যে এখানে কত 45 ধনাত্মক দিকের সাথে, এবং এইখানেও আছে একটা, এটা হচ্ছে 45, হ্যাঁ, এটাও 45 ডিগ্রি। তাহলে এই দুইটার জন্য হচ্ছে আমরা এখন ইকুয়েশন বের করতেছি। তাহলে মূলবিন্দু থেকে এই রেখা দুইটার দূরত্ব কত হবে, মূলবিন্দু থেকে রেখার দূরত্ব হচ্ছে 3 একক। তো মূলবিন্দু থেকে রেখার দূরত্বের জন্য আমরা সূত্র শিখছি, সেটার ক্ষেত্রে শুধুমাত্র সি নিলেই হয়। দূরত্ব ইকুয়ালস হবে সি ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, দ্যাট ইজ 1 স্কয়ার এবং 1 স্কয়ার আর কি, যেহেতু x এবং y 1 1। তাহলে আর ডি এর ভ্যালু কত, 3, যেহেতু রেডিয়াস 3, তাহলে 3 হবে। এখানে আসবে সি মডুলাস অফ সি, এখানে আসবে √2। তাহলে সি এর ভ্যালু আমরা হচ্ছে পাচ্ছি প্লাস মাইনাস 3√2। সুতরাং আমাদের স্পর্শকের সমীকরণ x মাইনাস ওয়াই প্লাস মাইনাস 3√2 ইকুয়ালস টু 0। দেখো তো বুঝছি না বুঝি নেই, সবাই পারবো? আচ্ছা, কোশ্চেনে খালি এটা একটু ঝামেলা করে দিবে, মানে ঝামেলা করবে না, এটা বলে দিবে যে এটা ধনাত্মক দিকের সাথে। ধনাত্মক না বললে হচ্ছে আসলে চারটা পাওয়া যায়, এইদিকেও পাওয়া যায় একটা, এদিকেও পাওয়া যায় একটা, এই যে এদিকে আর একটা এইদিকে, তো ধনাত্মক দিকটা বলা থাকবে। ওকে, তারপরে একটা বৃত্ত দিয়ে দিছে, অক্ষদ্বয় হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ, তার মানে সেটা হতে পারে প্লাস প্লাস কিংবা সেটা হতে পারে মাইনাস মাইনাস। তো কোনটা বেশি পছন্দ হয় তোমাদের, দুটোই নিতে হবে, দুটো আর কি চেহারা একই রকম, এটা একটা এটা একটা এরকম হতে পারে, তাই না? তাহলে এইটার ক্ষেত্রে ইকুয়েশনটা দেখতে হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু এ, এটা আমরা শিখেছিলাম। এটা এ হলে এটা এ, এটা এ হলে এটা এ, এগুলো হচ্ছে মাইনাস মাইনাস, কিন্তু দূরত্বের বিবেচনায় শুধুমাত্র এ। আচ্ছা, মনে আছে এই সূত্রটা x প্লাস ওয়াই ইকুয়ালস টু এ হবে, তার কারণ হচ্ছে প্রত্যেকটা তলে কি থাকে, মাদার ইকুয়েশন হচ্ছে x বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়ালস টু 1। এইটাকে হচ্ছে আমরা পুরো সমীকরণটাকে a দিয়ে গুণ করে লিখতে পারি যে x প্লাস ওয়াই ইকুয়ালস টু এ। আচ্ছা, ভালো কথা লিখলাম। এখন আর যদি পরেরটার ক্ষেত্রে লিখি, তাহলে এটার ক্ষেত্রে আসবে x প্লাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ, আর কিছু না, হ্যাঁ, তার মানে প্লাস মাইনাস এ, অর্থাৎ এ এর একটা মান পাইলেই হয়েছে, এর দুইটা ভ্যালু পাইলেই হয়েছে আমাদের। আচ্ছা, বলছে অক্ষদ্বয় হতে, যাই হোক। আচ্ছা, তো এখানে দেখি বিন্দু কত, কোন বিন্দু থেকে দূরত্ব বের করব, তাহলে বিন্দুটা হবে হচ্ছে -2 এবং 4, এটা হচ্ছে কি কেন্দ্র। যদি রেডিয়াস বের করি, রেডিয়াসের সূত্র হবে হচ্ছে 2 স্কয়ার 4 স্কয়ার, তাহলে 20, আর এখান থেকে আসবে -2, তাহলে -18। এটা কি ছোট করা যায় না, মনে হয় না? 4 18, না এটা আর ছোট করা যায় না, এটা -18, মানে √18 থাকে। আচ্ছা, ভালো কথা, থাকুক গা। কেমনে 3√2, তাইলে হচ্ছে ও ও ও আচ্ছা, তোমাদের তো নিজেই শিখেছিলাম যে ভিতরে পূর্ণ বর্গ দিয়ে কিছু একটা প্রকাশ করার চেষ্টা করব। তাহলে 2 × 9 লেখা যায়, 9 রে বাইরে করে দিব 3 দিয়ে, আর 2 আচ্ছা, নাইস, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই রেডিয়াসটা হচ্ছে, তার মানে এখানে সেই নির্দিষ্ট দূরত্ব, সেই নির্দিষ্ট দূরত্ব কোন বিন্দু থেকে, এই যে কেন্দ্র থেকে আর কি, কেন্দ্র থেকে, তাহলে নির্দিষ্ট বিন্দু কোন বিন্দু থেকে, কেন্দ্র থেকে, তাহলে আমরা বলবো -2, সরি, এই যে কোন ইকুয়েশনের ভিতরে বসাবো, দেখো এখানে প্লাস মাইনাস এ এর জন্য বসাইছিলাম, আমরা বলতে পারি যেটা হচ্ছে অ্যান্সার আসবে আমাদের জন্য প্লাস মাইনাস এ, তাই না? তো প্লাস মাইনাস এর পরিবর্তে আমরা হুদা এ নিলেই তো হয়, হুদা এ নিব, এর দুইটা ভ্যালু বের হবে, সেটা ভাবে করব। তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে হচ্ছে আমরা এরকম, এটা ধরে করতেছি এক্স ওয়াই প্লাস এ ইকুয়ালস টু 0, এইভাবে করলাম, হ্যাঁ। তাহলে মাইনাস এক্স, সরি, এক্স এর মান বসাবো -2, ওয়াই এর মান বসাবো 4, তারপরে বসাবো এ, আর এই নিচে কেটে থাকবে ওদের সহগগুলো, তাহলে কত, x স্কয়ার 2 স্কয়ার √2। তাহলে এই √2 আর এই 2 গুণ হয়ে কত হবে, 3 × 2 মানে 6 আসবে, তাহলে 6 ইকুয়ালস আমরা পাবো এখান থেকে a প্লাস 2 এরকম মডুলাস,
তাহলে এখান থেকে দুইটা ভ্যালু হয়, a প্লাস টু ইকুয়ালস প্লাস মাইনাস সিক্স ইকুয়ালস a ইকুয়ালস প্লাস মাইনাস সিক্স মাইনাস টু। তাহলে কত আসবে, 4 অথবা মাইনাস এইট, 4 অর মাইনাস এইট। তো আমাদের ইকুয়েশন হবে x প্লাস ওয়াই প্লাস ফোর ইকুয়ালস টু জিরো অথবা x প্লাস ওয়াই মাইনাস এইট ইকুয়ালস টু জিরো। বলো ঠিক কিনা? আচ্ছা, তাহলে আমরা করলাম, এডি হইলো। আরো একটা হইলো হচ্ছে 40 শেষ। আচ্ছা আচ্ছা, আমাকে একটু সময় বলো তো কয়টা বাজে? আমার তো দেখছোই মনে হয় আমার স্টোরি, যদি কেউ দেখে থাকো আর কি, যে আমার ল্যাপটপের ব্যাটারি গেছে গা। আচ্ছা, পিসিতে আপাতত ঠিক টাইম দেখাইতেছে, 2:48 বাজে, সুন্দর। আচ্ছা ওকে, তারপরে আছে এই জিনিসটা কি কইছে, একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের, সরি, একটা বৃত্ত দেওয়া আছে আর কি, সেই বৃত্তের কেন্দ্র হতে এই জ্যাটির উপরে অঙ্কিত লম্বের পাদবিন্দু হতে কি বলছে, জ্যাটি ওয়াই অক্ষকে যেখানে ছেদ করে তার দূরত্ব কত? হ্যাঁ, পাদবিন্দু হতে জ্যাটি ওয়াই অক্ষকে, আমার কি জ্যায়ের ইকুয়েশন জিজ্ঞেস করছে নাকি? হ্যাঁ, কেন্দ্র ধরলাম, লম এ বলছে ওয়াই টি ওয়াই অক্ষকে যেখানে ছেদ করে, ওয়াই অক্ষকে মানে কি? ওয়াই অক্ষকে কেমনে ছেদ করে বেটা? আচ্ছা, এটা মেবি বৃত্তদ্বয়কে যেখানে ছেদ করে এরকম কিছু। হ্যাঁ, ওয়াই অক্ষটি ওয়াই অক্ষকে লিখে রাখছে, জ্যাটি বৃত্তকে যেখানে ছেদ করে। এই জায়ের ইয়া বলো, জায়ের ইংলিশ বলো, জায়ের ইংলিশ শিখেছিলাম। কেন্দ্র হতে জ্যাটির ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। ওই বেটা ভাই, ওই বল বল বল, জায়ের ইংলিশ বলো। কেন্দ্রটা আগে বাইর করবো আমরা, তার আগে সুন্দর করে বাইর করি, এটারে 4 দিয়ে ভাগ করি। ও 4 দিয়ে এটা আবার সুন্দরভাবে ভাগ হয় না, নাইস। তাহলে মাইনাস টু প্লাস মাইনাস টু এক্স প্লাস 24, 6y। কি হইলো বলো না, জায়ের ইংলিশ কি? হ্যাঁ, এমন ভাবে কইতেছে মানে না দেখা কইছে। না দেখা কইলে এত কনফিডেন্ট থাকো না কেন? ভুল হইলে সমস্যা নাই তো, ভুল হইলে তো তোমার পিটাবো না, দুই তিনটা গালি দিতে পারি, পিটাবো তো আর না, তাই না? তাহলে আমি এখানে কেন্দ্র পাই গেলাম, তাহলে 1 - 3, 1 - 3। রকিবার সামিন ডিসি এর না? তো তো তোমাদের গালি দিলে কিছু বলতে পারবা না আমার। সি, তারপরে আছে হচ্ছে রেডিয়াস। তা রেডিয়াস হচ্ছে √1² প্লাস 3² মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 17। তাহলে এইখান থেকে কত হয়, 10, 17, 37, কি এগুলা, এগুলো কি মান দেয়? এটা কেন বের করলাম √37 শুধাই? আচ্ছা দেখি কেন বের করছি। এখন এইটা পাই গেছি আমরা √37, আর এইটার হচ্ছে জ্যায়ের ইকুয়েশন দেওয়া আছে নাকি? জ্যা তো দিয়ে দিছে, কি একটা অবস্থা, জ্যাও দিয়ে দিছে। এটা দেখো তো বের করতে, এটা আমরা বের করতে চাই, আমি চাচ্ছি আর কি এটা বের করতে, তো এটার নাম দেই আর কি এ বি সি ডি। হ্যাঁ, কোশ্চেনে চাইছে আসলে এডি হচ্ছে ওয়াই অক্ষটিকে মানে কি বলে, বৃত্তকে যে বিন্দুতে ছেদ করে, তাহলে এ এবং ডি জিজ্ঞেস করছে খুব সম্ভবত, আমি বুঝতেছি না আসলে কোশ্চেন, খুব সম্ভবত ভুল আছে। আচ্ছা, এটাই হতে পারে। তো এটা হলে তাহলে এখন আমরা বিসিটা বের করি, তাহলে বিসি বের করার পরে কি পিথাগোরাস দিয়ে এসি বের করে দিব, তারপরে ওটারে ডাবল করে দিব। তাহলে বিসিটা বের করে দেখো। দেখো, বারবার কিন্তু একই অঙ্ক করতেছি আমরা ঘুরে ফিরে। তাহলে দেখো বিসি সমান হচ্ছে, নিচে আসবে √2, উপরে আসবে হচ্ছে 1 মাইনাস মাইনাস +4 - 6, আর কিছু না। তাহলে উপর থেকে আসবে 5 - 1 বাই, তারপরে 1 বাই √2।
তাহলে এখান থেকে আমরা পাবো এসি এর ভ্যালু, তাহলে এসি সমান আমরা বলতে পারি রুট ওভার এবি স্কোয়ার মানে কত 37 কি মাদার, তারপরে হাফ, এটা থেকে আধা বিয়োগ 37 বিয়োগ হাফ ও রুট 146 ডিভাইডেড বাই 2, হ্যাঁ। আর যদি এডি বের করি তাহলে এডি সমান আসে হচ্ছে 146 এরকম, হ্যাঁ। তাহলে এডি পাইলাম। এখন হচ্ছে তাহলে বৃত্তটাকে যেখানে ছেদ করে সেটা, বৃত্তকে যেখানে ছেদ করে তার দূরত্ব এডি, এইটা একটা পসিবল ওয়ে। আর একটা হচ্ছে জিজ্ঞেস করছে, আচ্ছা না, আর এখন অন্য কোনো উপায়ে কিছু করছে নাকি এটা একটু দেখি। বি বিন্দু আর ডি বিন্দুর কথা বলতেছে। জ্যাটির ওপর এই কেন্দ্র হতে এইটি জ্যাটির ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, যেখানে ওর উপর লম্বের পাদবিন্দু এ যখন সি বিন্দু গামী। আচ্ছা, এই কোশ্চেন একটু ঝামেলা আছে বুঝছো। এটাতে আসলে আমার কাছে যে সলিউশনটা আছে ওর ভিতরে অ্যান্সার দেওয়া আছে একটা, কিন্তু ফিগারটা দেওয়া না। তো ফিগার দেওয়া না থাকলে আসলে কোন জিনিসটারে যে ওরা ওই ওয়াই অক্ষকে ছেদ করছে ধরছে এটা বোঝা যাচ্ছে না। এটা বাদ দিতে পারো এই ইনফরমেশনটা, তবে যদি বৃত্ত বলে তাহলে এমনি করতে পারো, হ্যাঁ, যদি এটাই দেওয়া থাকে। আর এমনিতে এই এরকম যদি দিয়ে দেয় জায়ের ইকুয়েশন, তাহলে এত প্রসিজার না করে তোমরা আরেকটা কাজ করতে পারো, এখান থেকে ওয়াই এর ভ্যালুটা ধরে এনে আর ভিতরে বসাই দিবা, তখন এক্স এর আরেকটা ভ্যালু পাবো, এক্স এর দুইটা মান পাবো, সেই এক্স এর দুইটা মান দিয়ে আবার ওয়াই এর দুইটা মান পাবো, দুটো বিন্দু দূরত্ব পাওয়া যাবো, হ্যাঁ। ওইভাবে করতে পারো, ওইটা করা যায় তুলনামূলক, এটা আরো সহজ। ওইভাবে করতে গেলে হচ্ছে তোমার ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা যদি এই যে রেখা আর বৃত্তের ছেদবিন্দু বের করতে গেলে ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা মারাত্মক। আর এইটা তুলনামূলক সহজ, ক্যালকুলেশনে ভুল অত বেশি হবে না। এটা হচ্ছে 47 গেল। 48-এ কি হয়েছে বলছে যে একটা বৃত্ত, বৃত্তের জ্যা এর কি বলছে, বৃত্তের জ্যা এর এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার সমীকরণ নির্ণয় করো। বৃত্তের যে জ্যা, আচ্ছা, বৃত্তের যে জ্যা এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এটার জন্য কিতাবের বইয়ের একটা শর্টকাট আছে, শর্টকাটে আমরা যাব না। কেন্দ্রটা হাস্যকর অবস্থায় দিয়ে রাখছে। এখান থেকে কেন্দ্রটা বাইর করে নিই আমরা আগে, হ্যাঁ। প্লাস 6x প্লাস 8y, আর এখান থেকে আসবে 9 ইকুয়ালস টু 0, তাহলে কেন্দ্র আসবে এইচ কে কত বলি এটারে, কত 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 0 নাকি, সরি, -3 -4, -3 -4, এটা হচ্ছে -3 -4, গুড। -3 -4 দিয়ে যাচ্ছে, এবং এইখানে একটা কি আছে রেখা, আর এইখানে 2, এইখানে হচ্ছে সমদ্বিখণ্ডিত হয়েছে, ভালো কথা। এটা তো সহজ, এই ব্যাটা কি এটা, এই দেখো এইখানে হচ্ছে ইয়া বের করব, এই লালটার ঢাল বের করো, দেখো তো কত আসে, লাল রেখার ঢাল, তাহলে লালের ঢাল, লালের ঢাল হবে হচ্ছে -3 -4, তারপরে -2, আর হচ্ছে এটা, তাহলে নিচে আসে 1 1 1 1 1, এবং তাহলে কালো এর ঢাল কত হবে, যেহেতু পরস্পর লম্ব কালো এর ঢাল হবে হচ্ছে -1, তাহলে এবং সেটা -2 -3 বিন্দু দিয়ে যায় কালো, এবং সেটা -2 -3 বিন্দুগামী, তাহলে y মাইনাস y1 x মাইনাস x1 কত আসলে, এটা x প্লাস y প্লাস 5 ইকুয়ালস টু 0। বুঝছি না বুঝি নেই, হয়েছে অঙ্ক। এই দুটা বিন্দু দিয়ে দিছে, খালি আমাদের হচ্ছে কালা রেখাটার ইকুয়েশন জিজ্ঞেস করছিল। তো এখান থেকে একটা ঢাল পাইছি, এটার উল্টায় দিয়ে এটা ঢাল পাই গেছি, তারপরে সেটা হচ্ছে 2 -2 -3 দিয়ে যায়, সিদ্ধ করে দিছি, শেষ। ওকে, এরপরে বলছে বৃত্ত কি এটা,
এইটা একটা বৃত্ত, এটা একটা বৃত্তের সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো আর কি। যে বৃত্তের ব্যাস, এই ম্যাথটা মানে আমি পারি না, তারপরে দেখি, ট্রাই করে দেখি। আচ্ছা, হুম, প্রথমে বলে রাখি ম্যাথটা না পারার সম্ভাবনা বেশি, হ্যাঁ। যে কোশ্চেনটা কি শিওর হয়নি, যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো, হ্যাঁ, যে বৃত্তের ব্যাস তার ইকুয়েশন নির্ণয় করো, তার ইকুয়েশন বের করো। তো সাধারণ জ্যা বের করার সূত্রটা হচ্ছে c1 মাইনাস c2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কথা প্রথমত, সাধারণ জ্যা বের করার জন্য। যে সার্কেলের দুইটা যদি সাধারণ জ্যা মানে কি, আসলে দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করে আছে, স্পর্শ না, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করে আছে এরকম, ওদের মধ্যে হচ্ছে একটা এরকম সাধারণ জ্যা আছে। সেই জ্যায়ের ইকুয়েশনটা আমাদের কালো রেখাটার আবার জ্যা বের মানে ইকুয়েশন বের করতে বলছে। কালো রেখার ইকুয়েশন হচ্ছে c1 মাইনাস c2, এটাকে আমরা বলি সাধারণ জ্যা, যেটা দুইজনেরই সমান জ্যা থাকে, ছেদ বিন্দু দুইটা সংযোজক সরলরেখা আর কি। তাহলে এটারে একটু সাজা গুছায় লিখি, আগে আমরা 2 দিয়ে ভাগ করে লিখব। তাহলে x স্কয়ার এবং y স্কয়ার, তারপরে 2 দিয়ে ভাগ করলে 2x প্লাস 3y, তারপরে 1 মাইনাস, পরের বৃত্তটারে আমরা হচ্ছে 3 দিয়ে ভাগ করে লিখব। x স্কয়ার প্লাস y স্কয়ার, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 4x, 3y, 2 ইকুয়ালস টু 0। তাহলে x স্কয়ার বাদ থাকবে এখান থেকে মাইনাস 2x, y ও কি চলে গেল নাকি, y ও বাদ গেছে গা, আর থাকে একটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, উইচ ইজ অ্যাকচুয়ালি আমরা বলতে পারি 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা পাইলে আমরা সাধারণ কি জানি নাম, ঢাল, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই দুইটা বিন্দুতে, মানে এই দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা পাইছি, তাদের মধ্যে y এবং x এর মধ্যে সম্পর্ক পাইছি একটা। তাহলে বলো তো 2x প্লাস 1 এই সমীকরণটা কি x অক্ষের সমান্তরাল নাকি y অক্ষের সমান্তরাল, যেহেতু y নিজে নাই? হুম 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 x অক্ষের সমান্তরাল না y অক্ষের? y অক্ষের সমান্তরাল। তার মানে আমাদের রেখাটা আসলে দেখতে এই রকম। হুম, এইরকম কিছু একটা। তো এই যে আমাদের এই রেখাটা বের করছি, এখন আমরা চাইলে এই দুইটা বিন্দুর কিন্তু ইকুয়েশন বের করে ফেলতে পারি, কারণ এই দুই বিন্দুতে y এর দুইটা ভ্যালু সমান, নাকি সমান না ডিফারেন্ট, সরি এটা কি করলাম আমি, x এর মান, হ্যাঁ ঠিক আছে, এখানে দুইটা বিন্দুতে x এর ভ্যালু দুটো সমান, x এর একটা নির্দিষ্ট মান আছে এই দুই বিন্দুর ক্ষেত্রে, সেই নির্দিষ্ট মানটা কত, মাইনাস আধা। তাহলে সেই মাইনাস আধা মানটাকে ব্যবহার করে আমরা হচ্ছে এখানে y এর দুইটা মান বের করে ফেলতে পারি, লাল ডটগুলা। তো সেটা যে কোনো বৃত্তের মধ্যে বসায় দিলেই হবে, যে কোনো বৃত্তের মধ্যে x এর মান বসায় দাও, মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস হাফ, দ্যাট ইজ মাইনাস 1, তারপরে 3y প্লাস 1 ইকুয়ালস টু 0। প্রথমটার মধ্যে বসাই দিছি, হ্যাঁ, প্রথম বৃত্তে c1 এ বসাইছি। তাহলে এখান থেকে আসে 1/4 প্লাস y স্কোয়ার প্লাস মাইনাস 1 আর কি, মাইনাস 1 প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা সুন্দর করে লিখলে হয় y স্কোয়ার প্লাস 3y প্লাস 1/4 ইকুয়ালস টু 0, তাই না? তাহলে এখান থেকে y এর দুইটা ভ্যালু পাবো আমরা। y এর দুইটা মান কি কি বুঝতেছে নাকি আল্লাহ জানি, আমি বলছি এটা আমি একদম না হওয়ার সম্ভাবনা বেশি, আমি পারি না। 1, 3 আর হচ্ছে 0.25। এই যে বিদঘুটে মান আসে, এই জন্যই তো অঙ্ক করতে ইচ্ছা করে না। আচ্ছা দেখি, কি পাইছি আমরা, একটা পাইলাম, একটা রেখা বিন্দু আসবে হচ্ছে এরকম, একটা না দুইটাই লিখে ফেলি, তাহলে 3 প্লাস 2√2 ডিভাইডেড বাই 2, আর একটা আসবে হচ্ছে -3 মাইনাস 2√2 ডিভাইডেড বাই 2। ওকে, আর এক্স এর মান দুইটা, এক্স এর মানটা হচ্ছে এইটা। তাহলে এইটা ব্যবহার করে আমরা আসলে এই দুই পজিশনের স্থানাঙ্ক পেয়ে গেছি। একটা স্থানাঙ্ক হবে বড়, একটার মান হবে ছোট। তাহলে এইখানে আমরা পাইছি হচ্ছে এক্স এর ভ্যালু আধা, তাহলে মাইনাস হাফ, এবং একটা বিন্দু নিলাম, এখানে ধরলাম এই বিন্দুটা হচ্ছে
-3 প্লাস 2√2 ডিভাইডেড বাই 2, আর এই বিন্দুটা হচ্ছে -1/2, যেহেতু x এর ভ্যালু প্রত্যেকটা বিন্দুতে সমান হবে, -3 -2√2 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে দেখো তো এখন বলছিল যে যেই ব্যাসের জানি যেই যায় যে সাধারণ যায় যে বৃত্তের ব্যাস, তাহলে এই কালো রেখাটা হচ্ছে যে বৃত্তের ব্যাস, সেটার ইকুয়েশন চাইছে। তাহলে আমরা কি ব্যাসের প্রান্ত বিন্দু পাইছি না? পাইছি, ব্যাসের প্রান্ত বিন্দু পাইছি। তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু পাই গেলে আমরা সেখান থেকে বের করে ফেলতে পারবো যে ইয়া কি জানি ওটার নাম, ওই যে বৃত্তের ইকুয়েশনটা কিরকম হবে। তাহলে আমরা সূত্র শিখছিলাম ব্যাসের প্রান্ত বিন্দুর জন্য x মাইনাস x1, তাহলে x মাইনাস x1 করলাম, তারপরে x মাইনাস x2, ওই একই জিনিস, তারপরে কি হবে প্লাস চিহ্ন y মাইনাস y1, তাহলে y মাইনাস y1। এটা তো একটু টাফ দেখতে আর কি, √3 প্লাস 2√2 ডিভাইডেড বাই 2, এবং এখানে আসলে y মাইনাস y প্লাস মাইনাস আর কি, y মাইনাস -3 মাইনাস 2√2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 0। হ্যাঁ, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওকে, দেখি আমরা একটু, x² প্লাস 1/4 প্লাস x প্লাস আসবে y²। আচ্ছা, এখান থেকে y² আসবে। বলো তো একটা পয়েন্টে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা পরস্পর গুণ হবে, তাই না? হুম, হবে। আচ্ছা, এই সংখ্যাটা যদি পরস্পর গুণ হয়, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি ছিল, আমার ওই মূলদ্বয়ের গুণফল না? আমি যে মূল দুইটা এখানে পাইছি সেই মূলদ্বয়ের গুণফল। হুম, যখন আমরা এই দুইটা সংখ্যা গুণ করব তখন আসলে মূলদ্বয়ের গুণফল বের করব। মূলদ্বয়ের গুণফল মানে আমরা শিখছিলাম কি বলতো দ্বিঘাত সমীকরণের মধ্যে, c/a, মনে আছে? তাহলে হচ্ছে মূলদ্বয়ের গুণফল ডাইরেক্ট 1/4 লেখা যাবে। মূলদ্বয়ের গুণফলই কিন্তু 1/4, যেহেতু a এর ভ্যালু 1, এই a মানে c/a করলে 1/4 পাবো আমরা। তাহলে এইটার গুণফল আসবে হচ্ছে 1/4। তারপরে এই দুজনের গুণফল এবার আর কি, মানে y এর সাথে এই সংখ্যাটা, তারপরে y এর সাথে এই সংখ্যাটা। তাহলে কেমনে করবো রে গুণটা, দেখি তো ভয় লাগতেছে। তো দেখি এটা নিচের লাইনে করি। হ্যাঁ, প্লাস সাইন দিলাম, প্লাস তো সব জায়গায় দেওয়া যায়। নিচের লাইনে y ইন্টু, যেহেতু মাইনাস ছিল ওর ভিতরে, মাইনাসটা যদি আমি উপরে গুণ করে দেই, না মাইনাস থাকুক, যেমন আছে তেমন থাকুক, -3 মাইনাস 2√2 ডিভাইডেড বাই 2, আর তারপরে আর একটা গুণফল হবে ওটাও মাইনাস দিয়ে, তারপরে ওর উপরে থাকবে y ইন্টু 3 প্লাস √3 ডিভাইডেড বাই 2। এটারে যদি ক্যালকুলেশন করো, দেখো এইখান থেকে এই অংশটুকের একটা মান বের হয়ে আসবে, সরি 2√2, এটা এই অংশটুকের মান চিন্তা করো, এটা হচ্ছে কি বলে 2 2 কাটা গেল, √2y, এবং এইখান থেকে একটা আসবে হচ্ছে √2y, তাই না? এই অংশ দুইটা বুঝি কাটাকাটি যাবে না এই দুইটা? কিভাবে যায় দেখাই। এখানে আছে মাইনাস, এইখানে আছে মাইনাস, এবং এটা হচ্ছে গুণ করলে √2y আসবে এখান থেকে একটা। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, এটা গুণ করলেও √2y আসবে, তো ওটা বাদ। আচ্ছা, বাকি থাকে কি, এখান থেকে আসে মাইনাস এবং মাইনাস 3/2 ইন্টু ওয়াই, এখানে মাইনাস এবং মাইনাস 3/2 ইন্টু ওয়াই, তো এটা শুধুমাত্র -3y ইকুয়ালস টু 0। এখান থেকে ফাইনালি শুধু পাবো আমরা x² প্লাস y² প্লাস x প্লাস কি জানি বললাম 3y প্লাস 1/4, এবং 1/4 দুইটা আছে, তাহলে 1/2 ইকুয়ালস টু 0। দেখি কপাল ভালো থাকলে উত্তর মিলছে। এটা যদি 2 দিয়ে গুণ করি 2x হবে, 6y হবে। নাইস, আরে আমি তো সেই ম্যাথমেটিশিয়ান হয়ে গেছি, হয়েছে।
আচ্ছা বলো করছি কিভাবে, একজন ব্রিফ করো পুরা ঘটনাটা যা দেখছো যা বুঝছো, একজন ব্রিফ করো মানে স্টেপগুলা। বুঝি নাই। কঠিন না আসলে। প্রথমত এখানে প্রথমত কি হয়েছে, ঝামেলাটা কি হয়েছে, একটা নতুন সূত্র আমরা সবার আগে দেখে তারপরে ম্যাথটা শুরু করছি। সেটা হচ্ছে দুইটা যদি আমাদের কাছে বৃত্ত দেওয়া থাকে, আমি পুরোটা আবার ব্রিফ করি। দুইটা যদি আমাদের কাছে দুইটা বৃত্ত দেওয়া থাকে, এখন দুইটা বৃত্ত দিছে, বৃত্ত দুইটা পরস্পরকে ছেদ করছে, পরস্পরকে যখন ছেদ করে তখন তাদের মধ্যে একটা সাধারণ জ্যা থাকবে, তাই না? খুব স্বাভাবিক, তাদের মধ্যে একটা সাধারণ জ্যা থাকবে। সেই সাধারণ জ্যায়ের ইকুয়েশন বের করার সূত্র হচ্ছে C1 মাইনাস C2। আদর্শ ইকুয়েশনের মতন করে C1 এবং C2 কে বানাইলে বিয়োগ করার পরে যদি ইকুয়ালস টু জিরো আমরা ধরে নিই, তাহলে সেখান থেকে আমরা পাই হচ্ছে সাধারণ জ্যা বা হচ্ছে কমন কর্ডের ইকুয়েশন, সাধারণ জ্যা কিংবা আমরা এটাকে বলি কমন কর্ড। এটার জন্য কমন কর্ড, সাধারণ জ্যা বা কমন কর্ডের ইকুয়েশন পাইলাম, এবং সেটা একটা স্ট্রেট লাইন হবে, অবশ্যই কি স্ট্রেট লাইন। সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা কি পাইছি আলটিমেটলি 2x প্লাস 1। এটা আসলে গ্রাফের মধ্যে বসানোর দরকার ছিল না, আমি আসলে খুব বেশি পাকনা দেখে এটা গ্রাফের মধ্যে বসায় দেখছি আর কি। তো এখানে 2x প্লাস 1, তাহলে সেখান থেকে x এর একটা মান বের করছি, মানে x এর ভ্যালু বসানো যাচ্ছে। এখন যেহেতু এটা একটা রেখা, এটা একটা সরল রেখার ইকুয়েশন, যেটা এই দুইটা বৃত্তকেই কি করে আছে, ছেদ করে আছে, তাহলে নিশ্চয়ই যদি আমি x এর মানটা কোনো একটা বৃত্তের ভিতরে বসাই দেই, তাহলে অন্য দুইটা পজিশনের আমি y এর ভ্যালু পেয়ে যাব। দুইটা পজিশনে আমার x এর মান দুইটা দেওয়া আছে, y এর মান পাবো। এখন ওই যে আমি বললাম যে যদি একটা সরল রেখা একটা বৃত্তকে স্পর্শ করে, তখন ওই যে এইখানে তোমাদেরকে বলছিলাম, এই যে এই জায়গায়, কই গেল ওইটা, কি ব্যাপার ওই অঙ্কটা কই? আহ ধ্যাৎ, আচ্ছা কিছু না, বাদ দাও, কই গেলাম। আচ্ছা, হ্যাঁ, যদি কোনো একটা সরল রেখা কোনো একটা বৃত্তকে ধরে স্পর্শ করছে, এরকম একটা সরল রেখা আছে, এরকম একটা বৃত্ত রেখা আছে, বৃত্ত আছে, হ্যাঁ, তখন তুমি কি করবা, ধরো বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে এরকম হাবিজাবি কিছু, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy ইকুয়ালস টু জিরো, ধরো এরকম কিছু দেওয়া আছে, আর এখান থেকে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো দেওয়া আছে। তখন সেখান থেকে তুমি যদি এই ছেদ বিন্দুগুলো বের করতে চাও, তাহলে কি করবা, সেখান থেকে ওয়াই ইকুয়ালস টু ধরে নিবা। ওয়াই ইকুয়ালস টু আমরা কি বলতে পারি এখান থেকে 3 মাইনাস এক্স। তখন সেই ওয়াই এর ভ্যালুটা হচ্ছে প্রথম ইকুয়েশনে বসাই দেবা, প্রতিস্থাপন পদ্ধতি, সিম্পলি প্রতিস্থাপন পদ্ধতির ভিতরে তুমি মান বসাবা। তুমি সেখান থেকে দেখতে পাবা ওয়াই এর দুইটা ভ্যালু পাচ্ছ, ওয়াই এর দুইটা ভ্যালু পাবা, সেখান থেকে আবার এক্স এর দুইটা ভ্যালু বের করবা, এই যে এর মধ্যে বসায়, এর মধ্যে বসায় এক্স এর দুইটা ভ্যালু পাওয়া যাবে। তারপরে আমরা সেই দুইটা ভ্যালুতে কি পাইলাম, আসলে এই যে ছেদ বিন্দু দুইটা পাইলাম। এই কাজটাই আমি এই জায়গায় করছি। আমরা যেহেতু এখানে বৃত্ত তো দুইটা দেওয়াই ছিল, ধরলাম আমার কাছে একটা বৃত্তই দেওয়া আছে এবং আমার কাছে এখন সরলরেখার ইকুয়েশনটা দেওয়া আছে, তাহলে সরলরেখার ইকুয়েশন থেকে আমি যদি প্রতিস্থাপন করতে চাই, প্রতিস্থাপন করার জন্য তো আমার এক্স ওয়াই কিছু নাই, হুদা এক্স আছে, তাহলে এক্স এর একটাই মান দুইটা বিন্দুতে, এটা নির্দেশ করছে, এই বিন্দুতেও এক্স এর যা ভ্যালু, এই বিন্দুতেও এক্স এর তাই ভ্যালু। তাহলে এক্স এর মানটা বসায় আমি দুইটা ওয়াই পাইতে পারি। তাহলে এই এক্স এর মানটা আমরা সার্কেল ওয়ানের ভিতরে বসাই দিছি, সার্কেল ওয়ানে বসানোর পরে ওয়াই এর দুইটা ভ্যালু পাওয়া গেছে। তাহলে ওই যে বললাম ওয়াই এর দুইটা ভ্যালু মানে আসলে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যায়, তখন সেই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করছি। এখন বলছে যে যদি বৃত্তদ্বয় সাধারণ জ্যা একটা বৃত্তের ব্যাস হইতো, তাহলে তার ইকুয়েশন বের করো। এই কালো রেখাটা এখন একটা বৃত্তের ব্যাস, এবং ব্যাসের প্রান্ত বিন্দু অলরেডি আমরা জানি। তাহলে ব্যাসের প্রান্ত বিন্দুর জন্য আমরা বৃত্তের সমীকরণ কি শিখছিলাম, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু জিরো, মনে আছে? এটা তো ভোলার কথা না, এটা যদি মনে থাকে। তারপরে আমরা মান বসাইছি। এখন এখন যদি তোমার মাথার মধ্যে এডি না কাম করে, দেখো তোমার কাছে যদি মানে কাম করার কথা বলতেছি না, কাজ করা উচিত, কাজ করা উচিত অবশ্যই, কিন্তু যদি না করে, যে এই যে আমি যে এখানে ইয়াগুলা করছি, কি বলে অ্যাজাম্পশন গুলা নিয়ে আসছি, যে কি এইখানে কি করব আমরা, এই মূল এবং এই এই দুইজন যেহেতু মূল ছিল, তা মূল দ্বয়ের গুণফল কি আসে, মাইনাস সি, সরি সি বাই এ আসে। তো আমরা সেই ইকুয়েশনের ভিতরে তাকায় দেখতেছি যে সি বাই এ এখানে কত 1/4, এই 1/4টা এখানে ডিরেক্ট বসায় দিছি। এটা যদি তোমার মাথার ভিতরে খেয়াল না আসে, না আসাটাই স্বাভাবিক, কারণ দেখো এটা কিন্তু সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4, অথচ মানে সরি মানে এই যে যেই আলোচনাটা বহুপদী থেকে যে আমি কনসেপ্টটা নিয়ে আসলাম, এটা সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 এ আছে, অথচ আমরা করতেছি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4। তো এটাই হচ্ছে পার্থক্য, এই রিয়ালাইজেশনটা পুরো বইটা না করলেও তো আসবে না। হুম, তো পুরো বইটা আর কি আয়ত্ত থাকলে তারপরে তোমার মাথার মধ্যে আসবে, কিরে ভাই এই দুটো তো মূল ছিল, তাহলে গুণ করে তো আমি এখান থেকে 1/4 পাইতে পারি, আসলে তো 1/4 ডিরেক্ট লিখে দিই। আবার বাকি অংশটা ওয়াই এর সাথে কি বলে ওয়াই এর সাথে এইটা গুণ হইলো, ওয়াই এর সাথে এইটা গুণ হইলো, এই দুটাকে কিন্তু আমি আলাদাভাবে লিখছি, এটা মুখে মুখে আমি হিসাব করতে পারতেছিলাম না, সেজন্য লিখে ফেলছি।
তারপরে এইটাকে দেখো, এটা যেহেতু দুইটা পদ হিসেবে আছে, এটা কিন্তু এমনিতে লবে দেখো দুইজন আছে, তাহলে এটাকে ভেঙে ভেঙে দুইটার গুণফল হিসেবে লেখা যায়। প্রথমটা আসে দেখো মাইনাস এবং মাইনাস আছে, যেহেতু তার মানে প্লাস, তাহলে এখান থেকে আসবে 3/2 ইন্টু ওয়াই, তারপরে একটা কি আসবে আর একটা প্লাস চিহ্ন, যেহেতু মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস, আবার কত আসবে ওয়াই ইন্টু √2, তাহলে 3/2 ইন্টু ওয়াই প্লাস ওয়াই √2, এখান থেকে আসবে আবার মাইনাস 3/2 ইন্টু ওয়াই মাইনাস, এবার আসবে মাইনাস ওয়াই √2, তাহলে ওয়াই √2 চলে যাবে গা, আর -3/2 ইন্টু ওয়াই থেকে যাবে, সে -3/2 মিলে ওয়াই তৈরি করে, আর এইখানে এই যে 1/4 এরা মিলে তৈরি করে আধা, এবং বাকিগুলো আর কি বাকিগুলোর মতোই। হ্যাঁ, এটা এই সিম্পলিফাইড ভার্সনটা, কিংবা এই যে বললাম কাহিনী যদি বেশি কঠিন লাগে, এই যে এইখানে রেখা দিবা অ্যান্সার। ঠিক আছে, এইখানে রেখে দিলেও কেউ কিচ্ছু বলবে না, তোমার ব্যাসের প্রান্তবিন্দুগামী বৃত্তের সমীকরণ বসায় দিছো তুমি, এটাও একটা আদর্শ অবস্থার মধ্যেই পড়ে, মনে থাকবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কাহিনী, বৃত্তর ইকুয়েশন গেল। তারপরে দেখি, এখন বলছে বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে দেখো দৈর্ঘ্য নির্ণয় করতে দিছে, তাহলে বিন্দু যদি দুটো আমার কাছে থাকে তো দৈর্ঘ্য বাইর করতে পারবো। এটা মনে হয় তুলনামূলক একটু সহজ হবে, চেহারা দুটো সুন্দর আছে। তাহলে আমরা একটু এটাকে বিয়োগ করি। হ্যাঁ, C1 - C2 করো। C1 - C2 করলে x² তো এমনি চলে যাবে না, তাহলে বাকি অংশটা লিখি খালি। এই কালো দিয়ে লিখলে তো সুন্দর হইতেছে লেখাটা, বুঝলাম না কেন। তারপরে মাইনাস যেহেতু, তাহলে 9x - 12y মাইনাসে মাইনাসে +49 = 0। তাহলে এখান থেকে আসবে 3x, ও y আসবে হচ্ছে -4y, তারপরে হচ্ছে কত, এখান থেকে কত আসে -10 +10 = 0। এইটা আসলে আমার সাধারণ জায়ের সমীকরণ। এখানে সাধারণ জায়ের সমীকরণটা থেকে যদি আমি কেন্দ্রের সমীকরণ কি বলতে চাই, সরি, কি বলে জানি এটারে, মানে কি জানি, সাধারণ জায়ের দৈর্ঘ্য বের করতে চাই। এই দৈর্ঘ্য বের করার জন্য ওরা একটা নিনজা টেকনিক মাঝে মাঝে অ্যাপ্লাই করে, তো এটা ব্যবহার করে খুব বেশি আসলে ফায়দা হয় না, কিন্তু এটা দ্বারা একটু ভাবে দেখি হবে কিনা। কিন্তু দেওয়া আছে, এটা পাবো, এটা পাবো। আহ আচ্ছা, আমরা একটা এক্সপেরিমেন্ট করতে পারি, সেটা হচ্ছে, আগে বলে রাখি যে নর্মাল ট্র্যাডিশনাল ওয়ে কোনটা সেটা দেখি, তারপর একটা দেখি এক্সপেরিমেন্ট করা যায় কিনা। এখান থেকে আমরা চাইলে x সমান লিখতে পারি 4y - 10 / 3। x এর মান C1 এ বসাও, তারপরে আমরা কি পাবো, দুইটা y পাবা, তারপরে এটার নাম যদি 1 হয় তাহলে 1 এ y বসায়ে দুইটা x পাবা। তারপরে স্থানাঙ্ক ব্যবস্থা বের কর, মানে দুইটা স্থানাঙ্ক, দুইটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলা, তাহলে দুইটা ছেদ বিন্দু পাইছো আর কি, দুইটা ছেদ বিন্দু পাবা, দূরত্ব বের করে দিবা, এটার দূরত্ব বের করে দিব। ঠিক আছে, দূরত্ব বের করে দিব আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ট্র্যাডিশনাল নিয়ম, যেটা আমরা একটু আগে করছি। এটার মধ্যে কিন্তু আমরা ওই রকম রিপ্লেস করেই একটা যে কি বলে স্ট্রেট লাইন থেকে রিপ্লেস করে তারপরে একটা স্থানাঙ্ক দুটো বিন্দুর বের করছিলাম, তো দুটো বিন্দুর স্থানাঙ্কটাকে পরে আবার প্রান্ত বিন্দু ধরে বৃত্ত আঁকছি, তো তখন শুধুমাত্র ওই দুইটার স্থানাঙ্কের দূরত্ব বের করে দিলেই হবে। আচ্ছা, আমরা একটা ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ ফলো করার চেষ্টা করি, যদিও পছন্দ না হওয়ার সম্ভাবনা বেশি, এটা বলে রাখি, পছন্দ না হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা হচ্ছে আমাদের যা ছিল, তাই না, বা হচ্ছে ওই রেখাটা, এই যে এই রেখাটা যেটা আমরা বের করছি, এই রেখাটা, তাই না, এই রেখাটা হচ্ছে 3x - 4y +10 = 0। ওকে, ভালো কথা। ও না, হচ্ছে না। ও, যেটা ভাবছিলাম,
এই দূরত্বটা চাইছে তো কেন্দ্র থেকে এর উপর, ও আচ্ছা এটা তো বের করাই যায়। ওমা এটা তো সহজ। কেন্দ্র থেকে এর উপরে লম্ব তো টানতেই পারবা, কেন্দ্র কত? 6 আর -8, এটা তো যত সহজ আসলাম তার থেকেও সহজ। তারপরে এখান থেকে একটা দূরত্ব পেয়ে যাবা, এটা কত পাবা? ধরো এটা পাইলা তুমি, এটা নাম দিলাম এ। তারপরে এইখান থেকে ওরা একটা রেডিয়াস পাবা, রেডিয়াসটা হবে কত? আর। হ্যাঁ রেডিয়াস, এটার রেডিয়াস পাবা আর কি। সি ওয়ান থেকে একটা রেডিয়াস বের করবো। এটা ধরো সি ওয়ান নিয়ে কাজ করতেছো, সি ওয়ান সি টু যে কোনো একটা নিলেই হলো। তো সি ওয়ান নিয়ে কাজ করতেছি যেহেতু, তাহলে ওর জন্য রেডিয়াস কত হবে? 6 স্কোয়ার, 6 স্কোয়ার আর কি 100 আর কি, 100 বিয়োগ 69 প্লাস 69 মানে 13 আসবে। এটা রেডিয়াস আসবে 13। হ্যাঁ 13 আসবে। আর হচ্ছে এইটার নাম দিলাম হচ্ছে আমরা d/2। তাহলে আমাদের যে আলটিমেটলি অ্যান্সার সেটা হচ্ছে কি ডি। তার মানে 2 × d/2। তাহলে d/2 আবার কত? d/2 মানে হচ্ছে, সরি, d/2 মানে হচ্ছে r² - a²। ঠিক আছে, দেখো তো হয় নাকি এভাবে করলে? পারবো? এই যে মানে এটা কেন করতে বললাম এই পদ্ধতিটা, তার কারণ হচ্ছে তুমি যখন এই জিনিসটাকে এইরকম একটা চেহারার জিনিসের মধ্যে বসাবা, তখন সেটা খুবই বিদঘুটে একটা অবস্থা তৈরি করে। তোমার হাতে ক্যালকুলেটর থাকবে কিন্তু তারপরেও ওই ক্যালকুলেশনগুলো তোমাকে হাতেই করতে হবে এরকম। হ্যাঁ খুব ছোট ছোট ক্যালকুলেশন, প্লাস মাইনাসের একটু ভুলের কারণে পুরো সমীকরণ ওলটপালট হয়ে যেতে পারে। তো এইটার বসানোর থেকে এটা আরো সহজ, যা ভাবছিলাম তার থেকেও সহজ আর কি। কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র থেকে এই দূরত্বটা বের করে নিব। এই রেখার উপর দূরত্ব আমরা তো শিখছি, রেখার উপর দূরত্ব বের করার সূত্র। হ্যাঁ এটাই তো করে এলাম আজকে সারাদিন, তো এটাই করছি। আর রেডিয়াস বের করতে আমরা জানি 13 বাইর হয়েছে, এখান থেকে 13 বের হবে। তো 13 পাবো, এখান থেকে একটা ভ্যালু পাবো। আর এখানে যে d/2 সেটা সমান কি পিথাগোরাস মেরে দিলে √r² - a²। এবং আমাদের আলটিমেট রেজাল্ট হচ্ছে d। তাহলে 2 × d/2 মানে আর কি এই অংশটুকু এবং এই অংশটুকু দ্বিগুণ আর কি, সেটা বুঝাইছি। তাহলে d/2 এর দ্বিগুণ, তাহলে d/2 কত ছিল? এটা পারা যাবে। কোনটা সহজ লাগতেছে দেখে? হ্যাঁ এখন দুইটাই সহজ, কোনোটাই কঠিন না এমন না, কিন্তু এই প্রসেসটা একটু লেন্দি এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এইটার ক্ষেত্রে এক্স দুইটার ভ্যালু সমান ছিল, বুঝছো? এইটার ক্ষেত্রে এক্স দুইটার মান সমান। দাঁড়াও, আবার এটা, হ্যাঁ এই যে 50 নাম্বার ম্যাথে আমাদের এক্স দুইটার মান সমান ছিল বলে আমরা ইজিলি কাজটা করে ফেলতে পারছি। হ্যাঁ এখানে এক্স এর মান সমান বলে রিপ্লেস করাটা ইজি হয়েছে, ডিরেক্ট ওয়াই এর ভ্যালু চলে আসছে। কিন্তু এমনিতে ওয়াই এর ভ্যালু এত সুন্দরভাবে বের হবে না এই ম্যাথের ক্ষেত্রে, কারণ এক্স ওয়াই দুইজনই আছে এখানে বসে। তো একটু ডিফারেন্টলি কাজ করতে হবে এবং হয়ে যাবে। দুইভাবে করা সম্ভব, দুইভাবেই সহজ, দুইভাবেই পারবো। এবং দুইটাই মাথায় রাখতে হবে। হ্যাঁ এবারে একটা শিখলে হবে না, দুইটাই মাথায় রাখতে হবে। কারণ এই সিচুয়েশন গুলা তোমার অন্য জায়গায় যা কাজে দিবে বা অন্য জায়গায় যা ঝামেলা করবে আর কি। ঠিক আছে, 50 এই যে হয়ে গেল 50, এই যে 50। বুঝিনি আবার, কোনটা? এটা, এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলছে, তাই তো বলছে সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস। বুঝি নাই, বুঝছো কি? হ্যালো, না বোঝো নাই মনে হচ্ছে। তোমার কনফিউশনটা কোন জায়গায় হয়েছে আমাকে একটু বলো, একটু বলো। এইটা দূর করো, এটা কিন্তু মানে প্রথমবার করতেছি কিন্তু আমরা এই টাইপের ম্যাথ। সামিন, এটাই তো বলেই দিছে। এটা আসলে কি ব্যাস? তো এটা এটা তো ব্যাস না, এখানে আরেকটা বৃত্ত আছে, তো আমি তো আঁকি নাই ওই বৃত্তটা। এখানে তো আরেকটা লুকানো বৃত্ত আছে। এই যে এরকম একটা বৃত্ত আছে, ওই এই ডটেড বৃত্তটা বের করতে বলছে। এই ডটেড বৃত্তের ব্যাস কেটা দেখো তো এবার, যেটা না, এবার দেখতে পাইছি। এই যে ডটেড বৃত্তটা আঁকছি, এই ডটেড বৃত্তটা হচ্ছে আমাকে বের করতে দিছে। এবং তার ব্যাস কেডা? তার ব্যাস হচ্ছে এই জ্যা। এবার বোঝা গেছে?
সেই জন্য আমরা হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দুটা বের করলাম। এটা তো বলছে যে সাধারণ যে বৃত্তের ব্যাস এনে এইডারও না, এইডারও না, এই বৃত্তেরও না, এই বৃত্তেরও না, অন্য আর একটা বৃত্তের ব্যাস, সেই বৃত্তটার ব্যাসটা হচ্ছে এই যে, এবং এই এর দুইটা প্রান্তবিন্দু জানলে ব্যাসের প্রান্তবিন্দু সূত্র বসাই দিলেই হয়েছে। বুঝলাম? মানে আজকে এই পর্যন্ত রাখাই ভালো হবে। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তাহলে এই জিনিসটা চ্যাপ্টারটা শেষ করতে পারবো, আমাদের পোলার ধরতে পারবো আমরা নেক্সট দিনে, এবং তারপরে আরো কিছু বৃত্তের ছোটখাটো জিনিসপত্র আছে, স্পর্শকের দৈর্ঘ্য টৈর্ঘ্য। পরের লেকচারটা তুলনামূলক সোজা হবে আই গেস। হ্যাঁ, আর মানে কয়টা 9টার মতন ম্যাথ আছে আমাদের। তাহলে পরের ক্লাসের জন্য তোলা থাকলো। ওকে, আচ্ছা। আর তারপরে আমরা হচ্ছে বিন্যাস সমাবেশ শুরু করব। বিন্যাস সমাবেশ শুরু করার জন্য খুব মানসিকভাবে রেডি থাকো, কারণ প্রচুর চিন্তা ভাবনা করে করতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে একটা কথা বলে রাখি, বিন্যাস সমাবেশের ক্ষেত্রে সেটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি আগে যা শিখছো সেটা হয় পুরোপুরিভাবে তোমার সাথে মিলে যেতে পারে, অথবা দেখতে পাবে তুমি আগে যা শিখছো তার সাথে কোনোভাবে কোনো কিছু মিলতেছে না। আমি কোনো সূত্র ধরে ম্যাথ করাবো না। প্রথম কথা, বিন্যাস সমাবেশে আমি কোনো সূত্র ধরে ম্যাথ করাবো না যে এই এইটার এই সূত্র এই রকম কোশ্চেন থাকলে এনপিআর বসাবো, এই সূত্র থাকলে এনসিআর বসাবো, এরকম না। এমনভাবে ম্যাথ করব যেটা আমাদের এইখানে তো কাজে লাগবেই, বিন্যাস সমাবেশ দুইটা একই সাথে ক্লিয়ার হবে, এবং সাথে সাথে আমাদের প্রবাবিলিটির ম্যাথও, এখন যদিও প্রবাবিলিটির ম্যাথ ধরবো না, কিন্তু ওই যে সেকেন্ড পেপারের প্রবাবিলিটির ম্যাথও ওই জায়গায় যায় মানে হেল্প করবে আমাদের। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত হও। হ্যাঁ, কিছু বলবা? আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাস ডিসমিসড। হ্যাভ আ গুড ডে, গুড টাইম, টাটা।